ঝড় তুফান যখন বয়ে যায় আমরা সেই সময় কিন্তু বের হতে পারি না। যখন রাতের বেলা এইভাবে ঝড় তুফান হতে থাকে সেই সারাটা রাত আমরা কাটিয়ে দিই যতক্ষণ পর্যন্ত ঝড় তুফান শান্ত না হয়। অনেক সময় ঝড় তুফান সূর্যের আলো ফুটে গেলেও ওই সময় পর্যন্ত থাকে, কিন্তু পরবর্তীতে ঝড় তুফান ধীরে 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 তার শক্তি হারায়। আবার কোনো কোনো সময় ঝড় তুফান ঠিক ঠিক যখন সূর্য উদয়ের সময় হয় সেই সময় শান্ত হয়ে যায়। পরক্ষণেই আমরা বের হই দেখার জন্য ক্ষয়ক্ষতি কিরকম হলো। পরক্ষণেই কিন্তু আমরা বের হই ক্ষয়ক্ষতি কিরকম হলো সেটা জানার জন্য। ওই রাতের ঝড় তুফানের পরে এখন শুধুমাত্র ক্ষয়ক্ষতির আলামতের হিসাব নিকাশ করা বাকি। আমাকে কে উদ্ধার করেছে তা আমি জানি না। আমার এখনো মনে হয় যে আমি কখনো পানিতে ভাসছিলাম, কখনো আসমানে উড়ছিলাম। স্বাভাবিকভাবেই একটা ব্রেন যখন বেশি পরিমাণ চাপের ভেতরে থাকে, যদি এরকম স্টেটে পৌঁছায় যায় যে সে এখন ঘুমের ভিতরে রয়েছে, তো ঘুমের ভিতরে হ্যালুসিনেশন হওয়াটা একদমই সহজ জিনিস। যেমনটা জ্বরে আক্রান্ত ব্যক্তির সাথে হয়, একই জিনিস লুপে বারবার সে দেখতে থাকে। তার কাছে মনে হয় যে দিন চলে গেছে, রাত চলে গেছে, অথবা ঘন্টা চলে গেছে, কিন্তু জেগে দেখবে কি মাত্র 2 মিনিট পার হয়েছে। অর্থাৎ প্রত্যেক 1 মিনিটে সে একটা লুপের মধ্যে পড়ে যায় যখন জ্বর ব্রেনে আঘাত হানে, অর্থাৎ সে তাপটা যখন ব্রেনে যে পৌঁছায়। কিভাবে আমজাদের স্ত্রীকে উদ্ধার করা হয়েছে সেইটাও আমি জানি না, কিভাবে আমজাদকে উদ্ধার করা হয়েছে সেইটাও আমি জানি না। এক উন্মাদকে নিয়ে এসেছিল তারা, ওই যে তারা বলা বলি করেছিল যে সকালবেলা নিয়ে আসবে, সেই উন্মাদকে নিয়ে এনেছিল। ওই উন্মাদ এখানে এসে তার যে ধরনের তাফালিং করা দরকার সে সেটা করলো। সে বুঝালো যে সে আসলে এত ঝামেলা হতো না, তাকে কেন ডাক দেওয়া হলো না রাতের বেলা, এইটা সেটা। অবশ্যই কথাগুলো আমি শুনি নাই, আমাকে পরে অন্য এক ব্যক্তি বলেছিল যারা ওই ঢাকা থেকে এই গাড়িতে এসেছিল, যে গাড়ি আমাদের কোনো মানুষ চালায় নাই। ওই গাড়ির পিছু পিছু তারা যে গাড়িটা আসছিল সেই গাড়ির সদস্যই আমাকে বলেছিল যে এরকম ঠাটপাট দেখিয়েছিল সেই অদ্ভুত লোক। জানি না, কিন্তু একটা ব্যাপার কি, দিগন্ত তারা তো পরবর্তীতে আমাকে বলেছিল যে ক্যানিবেল এসে গেছে। কিন্তু যখন এই যে উদ্ধারের প্রক্রিয়াটা শুরু হয়, ঠিক যে সময় আলোটা ফুটে ফুটে অবস্থা, চারপাশে খোঁজ লাগানো শুরু হয়, কারণ প্রচুর পায়ের ছাপ, এদিক ওদিকে কাদের মধ্যে পায়ের ছাপ, পিছলে পড়ার ছাপ, মানে টেনে নিয়ে যাওয়ার ছাপ, এই সমস্ত কিছু ফলো করে লোকজন, এমনকি মাথার ভেতর তো তাদের ছিল যে কবরের কাছে গেলে পাওয়া যেতে পারে, তো ঠিকই কবর থেকে অনেকখানি দূরে আমাদেরকে পায়, বিশেষ করে আমাকে এবং আমজাদকে। তার স্ত্রীকে তো আগে উদ্ধার করে ফেলেছে তারা, এবং স্ত্রীর কোনো কিছু মনেই নেই। তা শুধু এইটুকু মনে আছে যে আমজাদে তার দিকে নাকি একদম লাফ দিয়ে এসেছিল, এবং আমজাদের চোখ দেখে সে এমনভাবে ভয় পেয়েছিল মনে হয়েছিল তার দম আটকে গেছে। তারপরে তার কোনো কিছু মনে নেই। এটা হচ্ছে তার স্ত্রীর কথা। আর লোকজন যেটা পরবর্তীতে খুঁজে পায়, মানে আমাকে উদ্ধার করার পরে, আমজাদকে উদ্ধার করার পরেও, ওই সো-কল্ড কবিরাজ যে এসে বলেছিল সে সব উল্টিয়ে দেবে, সে সহ ওই লোকেরা যখন কবরের কাছে যায় তখন আসলে কবরের মনে করুন যে হাঁটু পরিমাণ জায়গা উঠানো ছিল, মানে কবর থেকে মাটি ওই পরিমাণ সরানো ছিল, এমন না যে পুরোটা। এবং কাফনের কাপড় এলোমেলো অবস্থায় ছিল। কাফনের কাপড় এমন এলোমেলো অবস্থায় ছিল কাপড়টা, যা দেখে আন্দাজ করতে পারেন যে আমরা কেন ওই রাতে, বিশেষ করে মানে আমরা কেন চেষ্টা করেছিলাম ওইটা আটকানোর জন্য। আমরা আসলে পারিনি, কারণ তার স্ত্রীকে এখানে কিন্তু সামনে রাখতে হয়েছিল আমাদেরকে। সেখানে যাই হোক, দিন শেষে ওই দিন মাকুকুর শেষ যেভাবে হয় ঠিক তার এমনি তার ছোট ভাই একটা শেষ হয়, কিন্তু তখনও তার ছোট ভাই একটা বাকি। আর ওই যে দিগন্ত তারা আমাকে পরে বলেছিল ক্যানিবেল কিন্তু এসছে, সে তখনও বাকি। তো লাশের কথায় ফেরত যাই। দিগন্ত তারা কেন বলেছিল যে ক্যানিবেল এসে গেছে, কারণ লাশকে আবারও মাটি চাপা দেওয়ার আগে একজন নেমে চেক করতে চেয়েছিল যে অন্য কোথাও কোনো কিছু আছে কিনা। তো সে যখন নেমেছিল সে দেখতে পেয়েছে যে লাশের যে এই বাম হাত, সেই বাম হাতের এই কাঁধের অংশ থেকে
কোনই পর্যন্ত অংশের যে মাসেল, এই মাসেলের ভিতরে একটা কামড়ের দাগ রয়েছে এবং কামড় দিয়ে মাংস তুলে নিয়ে গেছে, সেটা স্পষ্ট বোঝা যায়। কারণ রক্ত, মানুষ মরে গেলে রক্ত কিন্তু জমাট বেঁধে যায়। রক্ত তখন কিছু সময়ের মধ্যে জেলির মতো আকার ধারণ করে, তারপর আবার একেবারে কালশিটে ঠিক থেকে জেলির মতো থাকে 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত। তো ওতে বোঝা যায় যে মাংসের টুকরাটা নাই, মানে একটা কামড় দিয়ে জান নেওয়া যেতে পারে। তো তারা পরবর্তীতে সেই কবর তারা ঠিকঠাক করে দেয় এবং ওই সোকল্ড কবিরাজ নাকি কবরের চারপাশ বন্ধ করে দিয়েছিল। এবং ওই সোকল্ড কবিরাজ দেখুন কত বড় মূর্খ, না জানে সে সত্য, না জানে কোনো কিছু, সে নিজের মতো বানিয়ে একটা কথা বলে দিল। লাশ বের হতে চেয়েছে এবং লাশ চারপাশে রাত্রেবেলা নাকি দৌড় দিয়েছে, এটা করেছে ওইটা করেছে, আর ওই লাশই নাকি ওর বউয়ের উপরে ভর করেছে, এখন ওর বউকে ঝাড়তে হবে। কিন্তু ওর বউয়ের সাথে কিন্তু তার মানে আমজাদের বউয়ের সাথে কিন্তু আমজাদের মানে শ্যালক আর কি, শ্যালকও সেও ছিল। কিন্তু যারা যারা জানতো আসল ঘটনা কি, তারা সেটা অ্যালাউ করে নাই, কারণ তারা ওই রাতের পর থেকে তাদের বিশ্বাস চলে এসেছিল আমাদের উপরে। স্বাভাবিকভাবেই আমাকে চিনে না, জানে না, ওই অবস্থাগুলো চিন্তা করার পরে তাদের ভেতরে একটা বিশ্বাস চলে আসছে যে না, এবার পসিবল, এইখানে পসিবল। কারণ এরকম আং বাং তাং কবিরাজ থেকে শুরু করে সবকিছু তারা দেখিয়েছে। তার উপরে প্রত্যেকটা লোক কিন্তু শিহরিত যখন তারা জানতে পারলো যে ডক্টর আসলে তাদের ওই ঘরের, যেই ঘরের আমজাদকে রেখেছিল তারা, মানে ওই যে খাটের সাথে বেঁধে ওই ঘরের খাটের নিচে, মানে বিছানার নিচে ছিল। তো যখন একটা সিচুয়েশন তৈরি করা হয়, ওই সিচুয়েশনের কারণে যখন ডক্টর আর কি বেরিয়ে আসার চেষ্টা করছিল, তখন পাশের বাসার লোকজনও টের পায়। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এদিকে একজন ব্যক্তিরই ফোন নাম্বার ছিল বাড়িওয়ালার কাছে, মানে ওই ফ্ল্যাট, ওই ভবনের বাড়িওয়ালার, মানে দুইজনের নাম্বার ছিল, এক ছিল আমজাদের, এক ছিল আমজাদের স্ত্রীর। দুইটা ফোন নাম্বারে ফোন করে কাউকে পাওয়া যাচ্ছিল না। আমজাদের পরিবার থেকে আমজাদের স্ত্রীর পরিবারের সাথে যোগাযোগ করা হলো, তারা মাল্টিপল লোককে ফোন দিল, কারো কাছে ফোনই ঢোকে নাই। এবং যখন সকালবেলা ফোন ঢুকলো, মানে ডক্টরকেও বের করা হয়ে গেল, ততক্ষণে ডক্টররা তাদেরকে ফোন দিল। তারা যখন শুনলো যে ডক্টর আসেই নাই, এবং ডক্টর নিজেও অবাক যে আমি এবং আমরা চলে পর্যন্ত গিয়েছি, এবং রাতের এই ভয়ঙ্কর অবস্থা, মানে কারো কাছে কোনো কথার কোনো উত্তরই নেই। এর চেয়ে তো বড় ইলিউশনে অন্য কেউ কখনো পড়েনি যে ঢাকা থেকে এত দূরে তাদের গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছে মানুষই না, অন্য কেউ। এতটাই মানে সত্য ছিল জিনিসটা যে ও আমার হিসাব বাদ, তারা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না যে এটা হয় কিভাবে। কিন্তু তাকে বেরি করে হচ্ছে তাদের ঘর থেকে। ডবল গ্যাঙ্গের তো ছিল না, কিন্তু হ্যাঁ ডবল গ্যাঙ্গের ছিল। এখন গাড়ি চালিয়েছে কে, এটা নিয়ে হলো আসল কথা। গাড়িটা যে চালিয়েছে সে হয় মাকুকু, আর না হলে সে বাগ্গা। বাগ্গাকে এই ক্যানিবেলের নামই বাগ্গা, সে হচ্ছে ডেমিগড। এখন লাশের যেহেতু বাহুর মধ্যে কামড় দেওয়ার দাগ, মাংস তুলে নেওয়ার আলামত ছিল, এই সব কিছু ছিল, এগুলো দেখে মোটামুটি একটু ধারণা করে নেওয়া হলো যে এখন 12টা বাজা শুরু তাদের হিসেবে। কারণ সবসময় ওই যে প্রথম যে গেওয়া, ওই গেওয়া সবসময় বলে গিয়েছে যে একবার যদি মানে বাগ্গা আসে তো কারোর কোনো অস্তিত্ব থাকবে না। বাগ্গা একেও খাবে, ওকেও খাবে, ওকেও খাবে, ওকেও খাবে। এবং বাগ্গা আসার আগের আলামতগুলো নাকি গেওয়া তাদেরকে বলে দিয়ে গিয়েছিল। গেওয়া তাদেরকে বলে দিয়ে গিয়েছিল যে বাগ্গা যখনই আসবে বা বাগ্গার আসার সময় যখন হবে, ঠিক তখন তোদের এই যে আমজাদের স্ত্রীও নাকি পজেস্ট হবে, আমজাদের স্ত্রীও নাকি পজেস্ট হবে, এবং এই কন্ডিশনেই বাগ্গা আসবে। তো বাগ্গা যখন আসবে, কথাটা খুব ঠান্ডা মাথা তোদেরকে শুনতে হবে বোঝার জন্য এখানে আসল ঘটনাটা কি। বাগ্গা যখন আসবে, বাগ্গা ডেমিগড হলেও মানে এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা প্রহিবিটেড। তারা দুজনই ভাই বোন, কিন্তু তাদের সমস্ত কিছু ইনব্রিডিং বুঝেন তো? ইনব্রিডিং মানে বাগ্গা এবং মাকুকু যে নেক্রোফিলিয়ার কথা আমি বলেছিলাম,
এটা করার পেছনে কারণ হচ্ছে কি যে মাকুকুন তার তো কিছু জিনিসের দরকার, সেই জিনিসের কথা আমি বলতে পারবো না, এখন বলা যাবে না। সেই জিনিসগুলো সে গ্যাদার করে ওই নেক্রোফিলিয়ার মাধ্যমে, এবং যখন বাগ্গা আসবে তখন মাকুকু সরাসরি হাত দিবে কার উপরে? আমজাদের স্ত্রীর উপরে। যখন মাকুকু চলে আসবে, বাগ্গা চলে আসছে কার কাছে? আমজাদের কাছে। তখন ইনস্ট্যান্টলি হবে কি যে হঠাৎ দেখা যাবে যে আমজাদ একদম সুস্থ, আর মাকুকু তার স্ত্রীকে ধরেছে, আমজাদের স্ত্রীকে, সেও সুস্থ, তাতে কোনো ঝামেলাও নাই। এবং অবভিয়াসলি স্বামী স্ত্রী তাদের বয়স যতই হোক না কেন তাদের ভিতরে মিলন হবে, এটা অতি স্বাভাবিক। কিন্তু ওই মিলনটা যখন ওই ঘরে হবার কথা, দুই স্বামী স্ত্রীর ভিতরে যখন মিলন হওয়ার কথা, সেখানে ইনস্টেড দুই স্বামী স্ত্রীর বদলে মিলন হবে, নাউজুবিল্লাহ বলতে হয় তারপরও, কারণ এটা ডেমিগড, তারা মানুষ না, তাদের হিসাব আলাদা। তখন বাগ্গা এবং মাকুকু দুজনেরই ইন্টিমেট হবে ওইখানে। কিভাবে? ওই দুইটা মানুষের শরীরের উপরে থেকে। এবং এদের পারপাসটা কি? এদের পারপাসটার যে ফল বের হবে, সেই ফলটা আমি আপনাদেরকে বললেও বুঝবেন না, ওটা তাদের পারপাস। আমাদের পারপাস হচ্ছে কি, এই লোকগুলোকে কখন বিপদের মধ্যে ফেলা যেতে পারে না। চোখের সামনে আছে, যদি আয়াতের মধ্যে থাকে তাহলে করতে পারে, আয়াতের মধ্যে না থাকলে আল্লাহ হাফিজ, একেবারে 10 হাত দূরে। কিন্তু এইখানে আমি শুরু থেকে আমার মনের জোর ছিল, আমি মার খাওয়ার পরও আমার মনের ভিতরে জোর ছিল, আমি দুর্বল ছিলাম, আমার মনের ভিতরে জোর ছিল, আমি অনেক কষ্টে ছিলাম, তারপরও কিন্তু আমি ওই ভয়টা পাইনি। আমি অন্য কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় ভয় পেয়েছি, বিভিন্নভাবে আমি ভেঙে গিয়েছি, সত্যি কথা। কিন্তু সেই দিন আমি কেন জানি ভাগি নাই, গেওয়া থেকে শুরু করে ভাগিনি। এটা হচ্ছে ওদের প্ল্যান। ওদের ভিতরে ইনব্রিডিং হয়, এবং ইনব্রিডিং আজকে নতুন না। আপনি যদি বিভিন্ন আইল্যান্ডে যান যেখানে জঙ্গলি মানুষ রয়েছে, ইনব্রিডিং সেখানে হচ্ছে। এরা জঙ্গলি, ধরে নিন এরা জঙ্গলি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। তো এই যে ডেমিগড বলুন বা গড বলুন, এই যে সো কল্ড জিনিসগুলো যেগুলোকে দেবতা বলে তারা, এই যে পাওয়ারফুল এন্টিটিগুলো, এরা ইনব্রিডিং এর উপরেই চলে কিছু কিছু, যেটা আমার বুঝতে কিন্তু সময় লেগেছিল। এই জন্যই যখন আমি শুয়েছিলাম, আমাকে কিন্তু একটা মেয়ে ওই শিকের গারদ খুলে দিয়েছিল যাতে আমি বেরোতে পারি। এই জন্যই কিন্তু আমি, যাকে আমার দেখার কথাই না, যাকে আমার দেখারই কথা না, তাকে আমি দেখছিলাম। ওই মেয়েটার বাবাকে, ওই যে মনে আছে কাসিম সাহেবের উপরে যে এন্টিটি এফেক্ট ফেলেছিল, ওই মেয়েটার বাবার উপরে সে চেপে কি করতে চেয়েছিল মনে আছে আপনাদের? এই জন্যই পরে আমি বুঝতে পারলাম, আমাকে তো সরাসরি আমি হিসাবে বলে নাই বা দিগন্ত তারাও বলে নাই যে এটা ইনব্রিডিং এর ব্যাপার। এটা আমি ওইখানে যখন হিসাব করতে লাগলাম যে আমি এমন একটা ব্যাপার দেখছি বা এমন একটা জিনিস দেখছি বারবার, তা আমার দেখার কথা না, সেটা এক্সিস্ট করে না। ধূপ করে মনে পড়লো যে তার ইন্টেনশন ছিল এইটাই, বাবার উপরে এসছে, সামহাও কোনো না কোনো দিন মেয়ের উপরে চড়া হবে। ওই যে ঘুরে ফিরে লাস্ট আমাকে যে বিশ্রীভাবে স্পর্শ করছিল, এটার সাথে লাস্ট জড়ানো, লাস্ট পুরো খেলাটাই ছিল লাস্টের। কিন্তু এত দিনের কেন, এতগুলো বছরের কেন? কারণ প্রথম যে স্টোরি শুনেছি সেটা কিন্তু পুরোপুরি বোগাস, বানোয়াট ঘটনা। সে পজেসড হচ্ছে কবে থেকে তার কোনো ঠিক ঠিকানা নেই। সে যখন 8-9 সালে মিশন থেকে ফেরত আসে, তারপরে বেশ কিছুদিন ডিউটিতে ছিল কিন্তু অ্যাক্টিভিটিতে ছিল না। পরবর্তীতে নিজেই রিটায়ারমেন্ট নিয়ে নেয়। তাদের যে প্রসিজার আছে সেই প্রসিজার থেকে সে ওই ফলো করে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। তারপরে এমন একটা ঝোঁকের ভিতরে সে ঢুকে, সেই ঝোঁকটা আসলে সবাইকে এনশিওর করে যে আমজাদের ভেতরে কোনো না কোনো সমস্যা দেখা দিয়েছে। এত লং টাইম ধরে যে আমজাদ পজেসড, এটা তো কেউ টের পায়নি। এখন কি কি লক্ষণ দেখা দিয়েছিল আমজাদের ভেতরে, সেটা আসবে পরে। এখন সমস্ত কিছু ঠিকঠাক হলো। এলোমেলো কন্ডিশন থেকে যখন আমরা ঢাকায় ফিরলাম, হাজার হাজার প্রশ্ন থাকলেও সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, কন্ডিশন ভালো থাকে না।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে, কারণ নিঃশ্বাস নিলে পেট ফুলে, তো ওইখানে মনে হচ্ছিল যে এখনই ফেটে যাবে, এখনই কেটে মানে ছুরি ঢুকিয়ে দেওয়ার মতো ব্যথা হচ্ছিল পেটের ডান দিকে এবং বাম দিকে এবং পেটের পিছনের সাইডে, মানে ব্যাকে। আর পা সোজা করা যায় না, পায়ে পাড়া দিলেই মনে হবে যেন মাংসপেশি এখনই ছেড়ে চলে যাবে, আমার বের হয়ে আসবে, মানে ছিঁড়ে চামড়া ফেটে বের হয়ে আসবে, এরকম একটা অবস্থা ছিলাম। এখন ব্যাপার হচ্ছে কি, আমির সাহেব কিন্তু ছিলেন সেই রিজনে, আফ্রিকার সেই রিজনে, যে রিজনে এই ঘটনা বা যে রিজনে এই সমস্যা তৈরি, এই যে তিনি সেখানে ছিলেন, তিনি কি বের করেছেন সেটা আমি আপনাদেরকে বলি। ইউএনের মিশনে সে 2007 বা 2008 থেকে ছিল, মানে তার যে কোনো একটা সময় আগে থেকেই। ওই মিশনে তার যে জায়গায় দায়িত্ব ছিল তা হচ্ছে অনেকটা পোস্ট চেঞ্জ হতো এবং অনেকটা সিকিউরিটি ফোর্সের মতো তাদের কাজ ছিল, যে ক্যাম্পের আশপাশে বা বিভিন্ন জায়গায় বা কোনো কনভয় গেলে সেই সমস্ত কনভয়ের সাথে তারা থাকতো। মূলত এইডের কার্যক্রম ছিল তাদের কাজ, এবং যে কোম্পানি বা যে ব্যাটালিয়ন হোক বা যেটাই বলুন না কেন আপনি, সেটার একজন সদস্য হিসেবে তিনি এইডের যত ধরনের কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলো তিনি করে গেছেন সবসময়। তারা কিন্তু একটা রুলের ভেতরে থাকেন, তারা এই রুলের বাইরে চলাফেরা করেন না, এই জন্যই তারা আর্মি ম্যান। তো উনি ততদিনে অনেক সময় গেছে ওনার, এবং যখন উনি শুরু এই সমস্ত এলাকাতে যান, উনি যেমন বাংলাদেশের যে অবস্থা ছিল সেই সময়, সেই অবস্থার সাথে উনি ওইখানকার পরিবেশ দেখে আরো বেশি অবাক হলেন যে এত অভাব এদের মাটির নিচে অনেক কিছু রয়েছে, কিন্তু এদের প্রচুর অভাব, এদের কাপড়ের অভাব, এদের খাবারের অভাব, এদের সব কিছুর ভেতরে অভাব। সেই সাথে মানে জীবনের যে এসেনশিয়াল জিনিসগুলো দরকার পড়ে, বিভিন্ন মৌলিক জিনিসের দরকার পড়ে, তা তাদের তত বেশি নাই, তখনও নেই, এখনও নাই। এবং অনেক অনেক ট্রাইব রয়েছে, ট্রাইব বলতে বসতি রয়েছে, বিভিন্ন গোষ্ঠী রয়েছে, বিভিন্ন ট্রাইব আর কি। তো এরকমই একটা এইডের কার্যক্রম করার সময় ওই একটা ক্যাম্প ছিল, অন্য দেশ থেকে ডক্টর এসেছিল বেশ কয়েকজন। তো এটা একটা এইড ক্যাম্প ছিল, যে এইড ক্যাম্পের কাজ ছিল আপনার ট্রিটমেন্টের, চিকিৎসার ট্রিটমেন্টের, বিভিন্ন রকম ট্রিটমেন্টের। আর ওইখানে যে ট্রিটমেন্টগুলো করা হতো, মূলত সেই সমস্ত ট্রিটমেন্টগুলো এই এখনকার হাসপাতালে প্রায় ওই লেভেলে করা হতো। এখনকার হাসপাতালে যদি ইমার্জেন্সিতে কোনো রোগীকে নিয়ে যাওয়া হয়, যে ধরনের ট্রিটমেন্ট ওই সময় ওইখানে দেওয়া পসিবল, তার চেয়ে আরও বেশি প্রয়োজনে সেখানে অপারেশনও করা হতো, যদি সেটা প্রয়োজন মনে করা হয় তখন। কারণ একে তো গরিব অবস্থা তাদের, ট্রাইব এলাকা, এবং এই ট্রাইব এলাকার সাথে মনে করুন যে দোভাষী দিয়ে কাজ করতে হয়, এবং এই লোকেরা তাদের নিজস্ব যে জীবনযাত্রা রয়েছে সেই জীবনযাত্রার সাথে তো আর এই বিদেশিদের সাথে তাদের মেল মহব্বত হয় না। কিন্তু যখন চিকিৎসার ব্যাপার আসে, তাদেরকে তো তার এখান থেকে 600 কিলোমিটার দূরে বড় বড় মেইন হসপিটালে পাঠানো সম্ভব না। তার উপরে কিন্তু এখানে জঙ্গি হামলা হয় ঘন ঘন, মানে ট্রাইবগুলো একে অপরের সাথে মোটামুটি সবসময় লড়াই করে। কোনো ট্রাইব তখনও নাকি কোনো ট্রাইব আপনার মানে দেশীয় অস্ত্র যেরকম থাকে ওরকম অস্ত্র নিয়ে তখন মারামারি করতো বা খুনাখুনি করতো, কিন্তু কিছু কিছু ট্রাইবের কাছে ততদিনে গোলাবারুদ চলে এসেছিল। গোলাবারুদ বলতে রীতিমতো সমরাস্ত্র, যেগুলো দিয়ে তারা ফাইট করতে পারে। এবং যখন আপনার কাছে হঠাৎ একটা ইমব্যালেন্স তৈরি হয়, যে একটা অংশের ভার বেড়ে যায়, তখন সেই অংশটা অন্য অংশকে উপরের দিকে উঠিয়ে দেয়, মানে ওই ভারী জায়গাটা তো সেই জায়গাটা দখল করে নেয়। তো এরকম কিছু কিছু ট্রাইব থাকার কারণে, যে সমস্ত ট্রাইবের কাছে ওই সমস্ত অস্ত্র নেই বা তারা ফাইন্যান্সিয়ালি উইক, তারা কিন্তু পেরে উঠতে পারছিল না। এবং প্রায় খুব ঘন 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 এরকম ট্রাইবের ভেতরেই সংঘর্ষ হতো, এবং এখান থেকে আহত লোকেরা আসতো। প্রায় প্রচুর মানুষ মারাও যেত, প্রচুর মানুষও নাকি সেখানে মারা যেত এই ক্যাম্পেই। এবং আমজাদ সাহেবের নিজের চোখের সামনেও তার অনেক লোককে তিনি মৃত্যুবরণ করতে দেখেছেন। কারণ ক্যাম্পের অন্যান্য লোকেরা হয়তো তাদের ব্লাড লস ঠেকানোর চেষ্টা করেছে বা বিভিন্নভাবে চেষ্টা করেছে, তাদের যদি অঙ্গহানি হয়ে থাকে সেটা ঠেকানোর, কিন্তু ব্লাড লস হয়ে গেলে আর উপায় থাকে না। আর ট্রান্সফিউশন করে যে ব্লাড দিবে, মানে সেই ব্লাড পরীক্ষারও ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে, সময় হাতে খুবই কম। তো তারপরও কিছু কিছু ব্লাড দিয়ে দেওয়া হতো তাদেরকে, তারপরও লোকেরা সার্ভাইভ করতে পারতো না।
এবং পরবর্তীতে আবার ট্রাইবের লোকেরা এসে তাদের ডেড বডিগুলো নিয়ে যেত। এরকম একদিন একটা ছেলে শিশুই আহত অবস্থায় আসে, 11 কি 12 বছর হবে, এবং তার অবস্থা ছিল এরকম যে ধারালো অস্ত্র দ্বারা তাকে আঘাত করা হয়েছে। সেই আঘাতে তার চোখের এক পাশের ভেতর দিয়ে সেই অস্ত্রটা ঢুকে আটকে গিয়েছে, চোখের এক পাশ দিয়ে একেবারে খুলি যতটুকু পেয়েছে ভেঙে ঢুকে গেছে। এই অবস্থাতে এই বাচ্চাকে যে সময় নিয়ে আনা হয়, বাচ্চাকে দেখে যেমন অন্যান্য সবাই পরীক্ষার আগেই বুঝে গিয়েছিল ডেড, ডক্টরও চেক আপ করতে গিয়ে জানালেন যে সে ডেড, সে আর নেই, সে জীবিত না। এখন অনেক ধরনের ডেড বডি তারা দেখেছেন, এবং এই সময় সিকিউরিটি ফোর্স খুব বেশি হাই অ্যালার্টে থাকে, কারণ অনেক সময় কিন্তু এই সিকিউরিটি ফোর্সের উপরে কিন্তু এই সমস্ত ট্রাইবেল লোকেরা হামলা করে দেয়। তো এই বাচ্চাটার যে অবস্থাটা ছিল, এটা আমজাদকে একটু ধাক্কা দেয়, একটু এই এতদিনের ভেতরে একটু ধাক্কা দেয় তাকে প্রথমবার। আমজাদ যেটা দেখতে পেয়েছিল, অন্য সবাই তো তাকাতে পারে না, দুই একজন তো নিজেদের মুখে হাত দিয়ে চেপে ধরে। আমজাদ যেটা দেখতে পায়, বাচ্চাটার চোখের এমন পাশ দিয়ে ঢুকেছে সেই মানে আঘাত করা ছুরি হোক বা চাপাতি হোক, সেটা যেটাই হোক, বাচ্চাটার যে চোখটা নিজ দিয়ে ঢুকেছে ওই চোখটা কিন্তু তখন আস্ত ছিল, মানে ঠিক ছিল, ইনট্যাক্ট ছিল, এবং ওই চোখের যে রিফ্লেকশনটা ওই ধারালো অস্ত্রের উপরে পড়ছিল, সেই রিফ্লেকশনটা আবার আমজাদ দেখতে পাচ্ছিল। মানে ওখানে দুটো চোখ দেখা যাচ্ছিল, ইউজুয়ালি একটা চোখ, কিন্তু ধারালো অস্ত্রের উপরে তো একটা পলিশ থাকে না, ওই পলিশের কারণে ঝিকমিক করছিল বা যেটাই হোক, ওই একটা চোখেরই প্রতিবিম্ব সাবা দেখতে পাচ্ছিল, যেন ওই চোখটা ওকে দেখছে, আমজাদকে দেখছে। আমজাদের এরকম লাগলো। এরপর স্বাভাবিকভাবে সে লাশ তারা নিয়ে যাবে, ট্রাইবের লোকেরা লাশ নিয়ে গেল। ওই ট্রাইবের লোকদের সাথে সাথে এই ইউএনের যে ক্যাম্প, এই ক্যাম্প থেকে বেশ কয়েকজন লোক গিয়েছিল লাশ সেখানে যে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই কয়েকজন লোকের সাথে কিন্তু আবার আমজাদ ছিলেন। এখন আমজাদ তো তার ডিউটিতে ব্যস্ত, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে তার লাশ খুব স্বাভাবিকভাবে পরিবার গ্রহণ করলো এবং পরিবার গ্রহণ করে নিয়ে যাচ্ছে। তো যখন দোভাষী ছিল, দোভাষী তাদের সাথে কথাবার্তা বললো। আমজাদ একটা সময় দোভাষীকে জিজ্ঞেস করলো, আচ্ছা এরা তো এরকম, মানে আমজাদের ধারণা হচ্ছে কি, যেহেতু এক এক ট্রাইব এক একভাবে তাদের ব্যক্তি বা তাদের যেই হোক, তাদের যে দাহ কার্য বা সেটা কবর দাহ বা যেটাই হোক, সেটা তো করে এক একভাবে, কিন্তু এই ট্রাইব কিভাবে করে সেটা সে জানার জন্য দোভাষীকে জিজ্ঞেস করেছিল। তখন দোভাষী বলল যে তারা যে এখন লাশ নিয়ে গেছে, এই লাশ তো তারা নিয়ে গেছে, কিন্তু তারা এখন একটা রিচুয়াল করবে, রাতের বেলা রিচুয়াল করবে, তাদের যে দেবতা থাকে বা ডেমিগড থাকে, তাদের একটা রিচুয়াল করে বাচ্চাকে জীবিত করার চেষ্টা করবে, এটা সবসময় ওরা করে। তো যখন দোভাষীর কাছ থেকে এই কথাটা শুনলো আমজাদ কেন আমি শুনলো হাসবো, আমজাদও হাসলো, কিন্তু আমজাদের হাসিটা দোভাষী থামিয়ে দিল। দোভাষী তো সেখানকার স্থানীয় লোক, দোভাষী তাকে থামিয়ে দিয়ে বললো যে তুমি দেখো, তুমি বিদেশি মানুষ, তুমি জানো না, আমাদের এখানে এটা সত্যি হয়। একটা ছেলের, তারপরে সেটা গল্প বললো যে একটা ছেলেরও একটা ঘটনা ঘটেছিল, ছেলেটা পড়ে গিয়েছিল, উঁচু থেকে নিচে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়া পরে তার নিঃশ্বাস চলছিল না, কোনো কিছুই হচ্ছিল না। তো রাতের বেলা যখন দেবতাদেরকে আহ্বান করা হলো, তো দেবতা একজনের উপরে এসে ভর করলো, সেই ব্যক্তি সেই নিথর বাচ্চার উপরে দাঁড়িয়েছিল, একেবারে বুকের উপরে। সে বাচ্চার বয়স আনুমানিক 5 বছর কি 6 বছর হবে। সে 5 বছর বা 6 বছরের বাচ্চার বুকের উপরে দাঁড়িয়ে যে ব্যক্তির উপরে দেবতা ভর করেছিল, সে বেশ কয়েকবার চাপ দিচ্ছিল তার পা দিয়েই। হিসাবে তো অতটুকু শরীরে সে হাড়গুলো ভেঙে যাওয়ার কথা, কিন্তু একেবারে বিশ্রীভাবে একটা নিঃশ্বাস নিল এবং বাচ্চাটা জীবিত হয়ে উঠল। তখন আমজাদ বলল যে আচ্ছা সে বাচ্চা কোথায়, যে বাচ্চার কথা তুমি বলছো যে জীবিত হয়ে গেছে, কোথায়? তখন আমজাদকে সে বলে, এই যে বাচ্চাটাকে তোমরা এখন নিয়ে গেলে ওদের ট্রাইবের কাছে দিলে, এই সে বাচ্চা যে প্রথমবার এভাবে পড়ে গিয়েছিল দূরে, এখান থেকে কিছুটা দূরে একটা উঁচু জায়গা রয়েছে টিলার মতো, সেখান থেকে সে পড়ে গিয়ে আঘাত পেয়েছিল মাথায়, কিন্তু মনে করেছিল সবাই মরে গেছে। তারপর থেকে কিন্তু সে জীবিত। এই যে আজকে যখন দেখছো তুমি যে তার এই অবস্থা, তোমাদের তো মনে হচ্ছে সে মরে গেছে, হয়তো দেবতা তাকে বাঁচিয়ে তুলতে পারে আজকে। তো এই জন্য তারা লাশ এখন
লাশ না, আসলে বডিকে রেখে দিচ্ছে যাতে রাতের বেলা রিচুয়াল করলে দেবতা যাতে আসে। আমজাদ তার হাজার আগ্রহ থাকলেও, মানে এখানে কি ঘটে সেটা দেখার হাজার আগ্রহ থাকলেও, সে একজন এক হিসেবে একটা কোম্পানির আন্ডারে, একটা মিলিটারি কোম্পানির আন্ডারে, সে তার কমান্ডারের বাইরে যেতেই পারবে না। তার কমান্ডার তাকে যেটা বলবে তাকে সেটাই শুনতে হবে। এবং তার তো সাহস নেই যে সে যে বলবে কমান্ডারকে যে কমান্ডার আমি রাতের বেলা একটু বাইরে চাই, সাহস নেই তার, সম্ভাবনা। কমান্ডিং বলে একটা ব্যাপার রয়েছে, চেইন অফ কমান্ড একটা ব্যাপার রয়েছে আর্মিতে। এখন তারা তো ঘুমায় সবাই তাঁবুর ভেতরে, এবং তাঁবুর এই সারাউন্ডিং এরিয়াকে পাহারা দেয় যাদের নাইট শিফট আছে তারা। এবং সবসময় মোটামুটি সবাই একটু অ্যালার্টে থাকার চেষ্টা করে ঘুমিয়ে গেল, কারণ যে কোনো সময় কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ট্রাইবের মাথা খারাপ হলে তারা একটা আক্রমণ করে বসতে পারে অথবা লুটের উদ্দেশ্যে আসতে পারে। এদিকে প্রায় সময় রাতে বিভিন্ন ট্রাইব গান বাজনা করতো, বাদ্যযন্ত্র বাজাতো, এই সমস্ত শব্দ তাদের কানে আসতো অনেক দূর থেকে। কোনো কোনো সময় শব্দ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার দূর থেকে আসতো। এখন উত্তেজনা ঘুমাতে পারছে না কিন্তু আমজাদ, তার মাথার মধ্যে হঠাৎ একটা উত্তেজনা ঢুকে গেল। সে সবসময় শুনেছে যে জিন ধরে, জিন ভর করে, জিন কথা বলে, আর এখানে দেবদেবী আসবে, দেবদেবী এসে মরা মানুষ বাঁচাবে, যেটা সম্ভবই না। কিভাবে সম্ভব? আবার এই বাচ্চাই নাকি একবার মরে গিয়েছিল প্রায়, তার বুকের উপরে উঠে দাঁড়িয়ে তাকে লাফিয়ে লাফিয়ে দেবতা নাকি তার মানে শক্তি বা তার প্রাণ যেটাই হোক ফিরিয়ে দিয়েছিল। আবার আজকে নাকি তারা একই কাজ করবে। এটা কিভাবে সম্ভব? মানে কিভাবে হতে পারে? এই আগ্রহ বা এই জানার আগ্রহ থেকে ঘুমাতে আর পারছেন না। আবার শব্দ কোন দিক থেকে আসছে, কোন ট্রাইব শব্দ করছে সেটাও তিনি বুঝতে পারছিলেন। এটা সেই ট্রাইব যে ট্রাইবের গান বাজনার শব্দ এই মতো তিনি পাচ্ছেন। গান বাজনা বলতে এক ধরনের ঢোল যেটা তারা তৈরি করে প্রাকৃতিকভাবে, ওই ঢোল পেটানোর শব্দ, সেই সাথে কোরাসে যত ধরনের শব্দ করা যেতে পারে সব একটা তাল মিলিয়ে একটা মোহময় শব্দ তৈরি করছে রাতের বেলা। তো এখন পাহারা দিচ্ছে চারপাশে, এখান থেকে পালাবে কিভাবে সে? তারপরও সে নিজের রাস্তা বের করে এবং সেখান থেকে সে পালায়। পালানোর উদ্দেশ্য একটাই, মানে ওই ট্রাইব কি করে সেটা দেখার। সাথে তার সাথে কিছু ছিল না, যদি কোনো রকমের সমস্যা হয়, ট্রাইব যদি তার পিছু ধাওয়া করে, তাহলে কিন্তু সে বেঁচে ফিরতে পারবে না। কিন্তু আমরা বাঙালি, আমাদের একটু আগ্রহ বেশি। তো তিনি ঠিকই তার তাঁবুর এবং এই যে এই ক্যাম্প এরিয়া থেকে পালিয়ে বের হয়ে আসেন এবং তিনি এবার সেই শব্দ ধরে, শব্দর বাইরেও, যেহেতু রাস্তাটা পর্যন্ত তার চেনা, রাস্তা আসলে তার বাঁকা বা তেরা বেঁকা নেই, এগুলো সব হচ্ছে এরকম খা জমির মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তাগুলো, অনেকটা মরুভূমির মতো অবস্থা। তিনি কাছাকাছি যে পৌঁছান, এখন যেই জায়গাটাতে এই অনুষ্ঠান হচ্ছে বা যেই জায়গায় এই ট্রাইবটা থাকে, এইখান থেকে তিনি যে জায়গার দিকে এগিয়ে যাচ্ছেন, বাম দিকে এই ট্রাইব যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাটা একটু উঁচুতে, চারপাশে ধুলাময় বালু প্রান্তর বা বিভিন্ন রকমের মাটি হলেও সে মাটির অবস্থা অত্যন্ত করুণ, প্রচণ্ড শুকনো। তারপরও এই জায়গাটা একটু উঁচা, এই চারপাশের হিসাবে জায়গাটা একটু উঁচু, এবং মনে হয় যে হয়তো তাদের পূর্বপুরুষদের কেউ হয়তো চারপাশে কোনো রকমের মানে বাঁধের মতো কোনো কিছু তৈরি করেছিল, যার কারণে ভেতরে বালিগুলো থাকার কারণে জায়গাটা এখন উঁচু। তো যেদিক দিয়ে সবাই মোটামুটি এই ট্রাইবের এরিয়ার ভেতরে ঢোকে, ওদিক দিয়ে তিনি মানে অনেকটা নিজের ট্রেনিংয়ের কথা মনে রেখে নিজের সিস্টেম মতো তিনি সেদিক দিয়ে আগাচ্ছিলেন। এখন আগাতে তিনি কিন্তু সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন সব কিছু, তার কানে সব কিছু সুন্দরভাবে আসছে। আগাতে তিনি ঠিকই ওই জায়গাটা পেয়ে যান যে জায়গাটাতে সেরিমনিটা হচ্ছে, এই যে সো কল্ড দেবতাকে ডেকে আনার যে সেরিমনি সেটা হচ্ছে। এবং তার চোখে একেবারে স্পষ্ট পড়লো, কারণ আগুন চলছে তো চারপাশে, তার চোখে স্পষ্ট পড়লো ওই বাচ্চাটার লাশ, ঠিক ওইভাবে ধারালো অস্ত্রটার মাথার মধ্যে গাঁথা অবস্থায় ওই বাচ্চার লাশ, এবং ওই বাচ্চাটা শটান হয়ে শুয়ে আছে। বাচ্চাটার চারপাশে একজন বৃদ্ধ বয়স্ক লোক, মাথায় কোনো চুল নেই, কোনো কিছু নেই,
তিনি গায়ে এক টুকরো কাপড় পরে তিনি শুধু নিচে বেড়াচ্ছেন, সেই তালে সেইভাবে ঢোল পেটানো হচ্ছে, সেইভাবে কোরাসে শব্দ করা হচ্ছে এবং সেইভাবে সেই ব্যক্তি ওইখানে নিচে বেড়াচ্ছেন। তিনি এইটুকুই দেখছেন, কিন্তু অনেকক্ষণ ধরে আর কোনো কিছু দেখছেন না। এবং অনেকক্ষণ ধরে একই রকম অবস্থা চলতে দেখে মানুষ যেরকম বিরক্তিবোধ করে, তারও ওরকম মনে হলো যে না, ধুর, কিসের কি। এখন যে সময় তিনি চলে আসবেন, সেই সময় যে ব্যক্তি নিচে বেড়াচ্ছিল, মানে যার উপরে দেবতা ভর করার কথা, তিনি অদ্ভুত ধরনের একটা শব্দ করলো। তো ওই শব্দটা সে শোনার পরে সে থমকে দাঁড়ায় এবং আবারও সে ঘুরে তাকায় দেখার জন্য। তো যে ব্যক্তি নিচে বেড়াচ্ছিল তার হাতে হয়তো একটা বাদ্যযন্ত্র ছিল বা কোনো কিছু ছিল না, কিন্তু কিছু একটা ছিল যেটা তার হাত থেকেও পড়ে যায়, এবং তার হাত সে দুদিকে প্রসারিত করে উপরের দিকে তাকায় এবং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। আমজাদ নিজের চোখে দেখতে পাচ্ছিলেন যে লোকটা তো মানুষ, কিন্তু মানুষের তো হাইট আর লম্বা হয় না, কিন্তু তার হাইট লম্বা হচ্ছিল। মনে হচ্ছিল যে সে কোনো দিক দিয়ে তার আকার বেড়ে যাচ্ছে, কোনো দিক দিয়ে হয়তো সে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি উচ্চতা পাচ্ছে, কিন্তু সে ঝুঁকে আছে পেছনের দিকে, তার হাত দুদিকে প্রসারিত, আকাশের দিকে সে তাকিয়ে আছে, তার মুখ একদম এভাবে খোলা। তারপরে সে তার ওই অবস্থা থেকে একদম সোজা হয়ে দাঁড়ালো। যে সময় সে সোজা হয়ে দাঁড়ালো, তার দাঁড়ানোর ভঙ্গি বদলে গেল, যেন মানে খুবই খুবই দুর্বল একজন ব্যক্তি এসে দাঁড়িয়েছে। সে হয়তো প্রচণ্ড দুর্বল, সে উঠে দাঁড়াতে পারছে না, তারপরে তাকে কেউ হয়তো ঘুম থেকে তুলে দিয়েছে, সে যেভাবে দাঁড়িয়েছে ওই ব্যক্তি সেভাবে দাঁড়ানো, এবং সেইভাবে দাঁড়ানো সেই ব্যক্তি এবার ধীরে ধীরে হেঁটে যায় ওই ছেলেটার ঠিক হাঁটুর উপরে, ঠিক তলপেটের উপরে, ঠিক বুকের উপর উঠে যায় সে ব্যক্তি, এবং সেইখানে বসে চাপতে শুরু করে, বুক দিয়ে চাপতে শুরু করে। কি দিয়ে চাপতে শুরু করে? দুই পা দিয়ে। লাফাচ্ছে না সে, কিন্তু দুই পা দিয়ে ঝাঁকি দেওয়ার মতো করে চাপ দিচ্ছে, এবং অদ্ভুতভাবে সেই ধারালো অস্ত্রটা প্রত্যেক চাপে যেন মনে হচ্ছে যে আস্তে আস্তে বেরিয়ে আসছে। যতবার চাপ দেয় ততবার মনে হচ্ছে একটু একটু করে বের হয়, এবং এইভাবে চাপ দিতে 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 এক সময় হঠাৎ নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি আমজাদ। তিনি দেখতে পান যে আসলে চোখের পাশ থেকে সেই ধারালো ছুরিটা সরে গেল। ছেলে কিন্তু এখন পর্যন্ত একেবারে অজ্ঞান, মানে কোনো সেন্স নাই, এখনো দূর থেকে দেখলে মনে হবে ডেড বডি। সেই সময় সেই ব্যক্তি যার উপরে দেবতা মানে আরোহণ করেছে, এখন সে এই বাচ্চার শরীরের উপর সে দাঁড়ানো, সে তখন সেইখানে দাঁড়িয়ে নাচতে শুরু করে। সে ওই বাদ্যযন্ত্রের শব্দ এবং সেই সাথে হুইসেলের শব্দ, মানে কোরাসের শব্দ, এই শব্দ মিলিয়ে যে একটা মায়াবয় মানে মায়া মাখা একটা শব্দ তৈরি করছে, এই শব্দ রীতিমতো মায়ার মধ্যে পড়ে গিয়েছিল আমজাদ মনে হচ্ছিল যে এই সুর তিনি যদি না শুনেন তিনি পাগল হয়ে যাবেন, তাকে এই সুর শুনতেই হবে। সুরটা এত এত ভালো লাগছিল তার, কিন্তু সেই সুরের তালে তালে এক ব্যক্তি ওই বুকের উপর থেকে নেমে আবার নাচতে শুরু করে। কোন ব্যক্তি? সেই ব্যক্তি, কিন্তু যে ব্যক্তি এতক্ষণ নিচে ছিল এবং এই ছেলের গায়ের উপর উঠেছিল, সেই ব্যক্তি নামার পরে সে যখন নিচে বেড়াচ্ছে, হঠাৎ আবিষ্কার করলো আমজাদ যে এখানকার যতজন রয়েছে তারা সবাই অর্ধনগ্ন। এতক্ষণ পরে তার খেয়াল হলো তার স্ত্রীদের, মানে এই যে ট্রাইবের যত স্ত্রী রয়েছে তাদের দিকে তার নজর যায়, এবং সে দেখতে পায় যে তারা সবাই ঊর্ধ্বলঙ্গ, মানে তাদের বুকের উপরে কোনো কাপড়ই নেই, যতটুকু কাপড় রয়েছে তার নাভির নিচে। এবং আর যাই হোক, তার ভেতরে কামনা বাসনা হঠাৎ জেগে ওঠে আমজাদের ভেতরে কামনা বাসনা হঠাৎ জেগে ওঠে, এবং সে, মানুষ যখন কোনো লজ্জার জিনিস দেখে, মানুষ সেখান থেকে চোখ সরিয়ে নেয়, সে একবার তার চোখ সরিয়ে নিয়েছিল লজ্জা পেয়েই, কিন্তু পরবর্তীতে সে ওইটাই ভেবে আবার তাকায় যে এখানে তো কেউ নেই, আর এই সমস্ত ট্রাইবেরা এই সমস্ত ব্যাপারে কোনো কিছু কেয়ারই করে না, তাদের কাছে লজ্জা বলতে কোনো কিছু নেই। তো নিজের অন্তরে খোরাকি মেটানোর জন্য ঠিকই আমজাদ ওই স্ত্রীদেরকে দেখতে লাগলো এবং বাকি সবাইকে দেখতে লাগলো, এবং নিজের ভেতরে সে লাস্ট কামনা বাসনা অনুভব করতে লাগলো। ওই লোক কিন্তু নিচে বেড়াচ্ছে, যে লোক কিন্তু যে বাচ্চার বুকের উপরে উঠে দাঁড়িয়েছিল, সে এখন চারপাশে নিচে বেড়াচ্ছে। এদিকে
লাস্টের ভেতরে পড়ে, মানে লাস্ট কামনা বাসনার তাড়নায় মানে এত বেশি অস্থির হয়ে উঠেছিল আমজাদ যে সে এখন কি করবে বুঝতে পারছে না। সে পার্টিকুলারলি এক মহিলার দিকে তাকাচ্ছে বারবার, যার স্বাস্থ্য একটু ভালো। নিজের নজরকে সে একটু একটু হেফাজত করার চিন্তা ভাবনা করছিল না। তো এমন সময় তার যার দিকে নজর ছিল সেদিক থেকে নজর ফেরানোর জন্যই হোক বা সে যেই হোক, এক সুন্দরী রমণীর এখানে আবির্ভাব ঘটে। কিন্তু সে কিন্তু ফর্সা সুন্দর নয়, ওইখানকার হিসেবে মারাত্মক সুন্দর। সে খুবই চিকন, খুবই সুন্দর। তার মানে তাকে দেখে আমজাদ কেন যে কোনো লোক পাগল হয়ে যাবে তার সান্নিধ্য পাওয়ার জন্য। আমজাদ দেখতে পায় যে আগুনের যে একটা আভা ছিল বা ভিটা ছিল, এটার ভেতর থেকেই মনে হলো যে কোনো মেয়ে বেরিয়েছে। তার এখন মনে হয় যে সেটা ওই আগুনের ভেতর থেকে বেরিয়েছে, কিন্তু সেদিন তার মনে হয়েছিল আগুনের কারণে অপোজিটে কে ছিল সেটা সে দেখতে পায়নি। হয়তো সে অপোজিটে বসেছিল, এই জন্য সে দেখতে পায়নি। তখন তার এটা মনে হয়েছিল। তো সেই আগুন থেকে যে বেরিয়েছিল সে হচ্ছে মাকোকো, অতি সুন্দর রমণী। এবং সে ওই বৃদ্ধ লোকের পাশ দিয়ে সে তার নিজের ভঙ্গিতে নেচে যাচ্ছে। এবং সে নিজের ভঙ্গিতে নেচে গেলেও সে যতবারই ঠিক এই দিকে ঘুরছে, ঠিক ততবারই তার চোখ ঠিক সুন্দরভাবে যেই জায়গায় আমজাদ লুকিয়ে আছে সেই জায়গায় পড়ছিল বারবার, যেন সে জানে আমজাদ এখানে, আমজাদ যে এখানে লুকিয়ে আছে এটা সে জানে। সে নেচে বেড়াচ্ছে এবং তার নেচে বেড়ানো দেখে তার প্রতি মানে আগ্রহ চরম অবস্থানে যে পৌঁছায়। তাকে কাছে পাওয়ার আগ্রহে একদম মানে উন্মাদের মতো অবস্থা হয়ে যায় আমজাদের। আমজাদ কি করবে বুঝে উঠতে পারছিল না। এদিকে যখন নাচ প্রায় শেষের দিকে, ওই ব্যক্তিরা কোরাসে কোনো মন্ত্র উচ্চারণ করছিল, যে মন্ত্র উচ্চারণের পরবর্তীতে একটা ছো দিতে হয় বা ছাড়তে হয় বা ঝাড়ি দিতে হয়। তো ওই রকম একটা পরিস্থিতিতে তারা মন্ত্র পরে পরে ছাড়ছিল, সবাই কোরাসে ছাড়ছিল। যখন এরকম হচ্ছিল তখন সে তার নাচ থামিয়ে দিল। প্রত্যেকবার ঝাড়িতে সে কিছুটা পিছিয়ে যাচ্ছিল, প্রত্যেকবার ঝাড়িতে সে কিছুটা পিছিয়ে যাচ্ছিল। শেষের দিকে অবস্থাটা ছিল এরকম যে প্রত্যেকটা ঝাড়িতে সে পিছালো 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 পিছালো, এরপরে সোজা হলো সোজা হলো সোজা হলো। এরপরে যে সে ছেলের উপরে উঠলো, ছেলের উপরে উঠে ছেলের কানের কাছে গিয়ে সে যিনি কি যিনি বললো, ছেলের চোখ একবার খুললো, তারপরে চোখ একবার বন্ধ হয়ে গেল, একেবারে পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল। এবং এটা ঘটার পরেই যিনি নেচে বেড়াচ্ছিলেন, যে বয়স্ক লোক, তিনি হাবভাবে বোঝা গেল, যেহেতু সাথে কেউ নেই, ভাষা বোঝা সম্ভব না, তার হাবভাবে বোঝা গেল যে কাজ হয়নি। কিন্তু কাজ হয়নি এই ব্যাপারটা সে তো বোঝে, কিন্তু যে নিচে বেড়াচ্ছিল এবং যে বাচ্চার উপরে উঠেছিল এখন, এই যে মাত্র মেয়েটা গেল কই? এত কিছুর ভিতরে হঠাৎই মেয়েটা গায়েব হয়ে গেছে। এই জন্য ওইখানে যে বাচ্চাটা মারা গিয়েছে এবং সেই ব্যক্তি যে নিচে বেড়াচ্ছিল, যার উপরে দেব বা দেবতার আসার কথা, সে কি বলছিল এটা সে ভালো করে খেয়াল করেনি। তখন খেয়ালই করেনি। খেয়াল করবে কিভাবে? তার নজর ছিল আরেক দিকে। খেয়াল করার কথা এই জন্য বলছে যে সে দোভাষীকে জিজ্ঞেস করতে পারবে পরবর্তীতে ঘটনা কি, মানে এই শব্দগুলো মানে কি, এই কথাগুলো আমি শুনেছি এগুলো মানে কি। ওই মেয়ে ওইখানে গায়েব, ওই সুদর্শন মেয়ে ওইখানে গায়েব। এবং যখন কান্নার একটা অবস্থা তৈরি হয় বা স্বাভাবিকভাবেই এবার ওই ট্রাইবের লোকেরা বুঝতে পারলো যে না, তাদের সন্তান আর এবার ফিরছে না, আসলে মারা গিয়েছে, তাদের দেবতা এসেছিল, দেবতা এসেও কিছু করতে পারেনি, তো তারা অন্ত্যেষ্টিক্রিয়া হোক বা যেটা হোক সেটার ব্যবস্থা তারা নিতে শুরু করে। এবং এদিকে আমজাদ ওইখান থেকে পালিয়ে আসে নিজের ক্যাম্পে এসে পৌঁছে যায় এবং সেইখানে সে ধরা খায় যে সে ক্যাম্প থেকে পালিয়েছিল, যার কারণে মোটামুটি তার সেই ক্যাম্প থেকে একেবারে তাকে সরিয়ে অন্য জায়গায় নেওয়ার ব্যবস্থা করা হয়ে গিয়েছিল। মোটামুটি মানে তাদের ভাষায় যেরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, কিন্তু তার কপাল ভালো যে তাকে সেইখানে আবার রাখতে হয়, কারণ অন্য এক মাধ্যমে অন্য কোনো ব্যাটালিয়নের বা ওই একই ক্যাম্পের বেশ কয়েকজন লোককে অন্য জায়গায় ট্রান্সফার করতে হয় অথবা বাইরে পাঠাতে হয়, যার কারণে লোকবল কম থাকার কারণে তাকে আবার এখানে রাখা হয়। কিন্তু তাকে ভালো মতো ভর্তা বানানো হয়েছিল, মানে ভার্বালি, মুখ দিয়ে আর কি, যে সে এরকম দুঃসাহসিক কাজ কেন করলো, যে সে ক্যাম্প থেকে বেরিয়ে যাবে। তো এটা তো জানাজানি হয়ে গিয়েছিল, দোভাষীও জেনে গিয়েছিল এবং দোভাষীর মাধ্যমে আবার ওই ট্রাইবের লোকজনও জেনে গিয়েছিল
যে এইখানে একজন লোক ছিল যারা হচ্ছে বিদেশি লোক। সেই দিন রাতেরবেলা ওই দোভাষীকে আবার কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি নিচে বেড়াচ্ছিল, সেই ব্যক্তি কিন্তু ওই দোভাষীকে বলেছিল যে তোমাদের এখান থেকে একজন লোক আসছে, তাকে বললে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে। সে যদি এখান থেকে না পালায় তাহলে দেবতার কিন্তু যে রাগ ক্ষোভ এটা সমস্ত কিছু কিন্তু তার উপরে যে পড়বে, তাকে এখান থেকে পালাতে বলো। এবং দোভাষী এসে কিন্তু তাকে বলেছিল যে তুমি যদি পালিয়ে যাও এখান থেকে। কিন্তু দোভাষীকে আমজাদ হাসতে হাসতে বলেছিল যে সে একটা মেয়ে দেখেছে, ওই মেয়েকে ছাড়া তো সে এখান থেকে যাবে না। সে এখান থেকে যেয়ে সে তার বউকে বলতে পারবে যে এই মেয়েকে তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে বা হ্যান ত্যান, মেয়েটা দেখতে অনেক সুন্দর। তখন দোভাষী তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কোন মেয়েকে দেখেছো, এখানে তো কোনো রকম সুদর্শন মেয়ে নেই। তখন সে বললো যে না, সে আগুনের পাশ দিয়ে দেখেছে যে ওইখান থেকে ওই মেয়েটা বের হয়ে সে তার মতো কিছু কাজ করছিল, এটা সে বলল। এখন দোভাষীর কাছে এটা একটু আচমকা লাগে। দোভাষীর কাছে মনে হয় যে না, এটা কিভাবে হয়, সে কি ভুলটুল দেখলো কিনা বা কোনো কিছু। এখন কথা তো তার সাথে হয়েছিল দোভাষী আবার করলো কি যে এই কথাগুলো আবার সেই যে প্রধান ব্যক্তি তার কাছে যে পৌঁছে দেয় যে লোক এসেছিল সে এরকম এরকম একজন মানে খুবই সুদর্শন নারী দেখতে পেয়েছিল, তোমাদের এখানে এরকম সুদর্শন নারী কে? তো যখন সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জিজ্ঞেস করো যে সেই সুদর্শন নারী দেখতে কিরকম, তখন আমজাদের দেওয়া গড়নটাই আবার এই দোভাষী সেই ব্যক্তিকে বলে। তো যখন দোভাষী সেই ব্যক্তির কথা শুনে, মানে ব্যক্তি যখন দোভাষীর মুখে সে কথা শুনে যে আমজাদ এরকম এক নারীকে দেখেছে, তখন দোভাষীকে সেই ব্যক্তি বলে যে ইমিডিয়েটলি যাতে আমজাদকে তাদের কাছে নিয়ে আসে, কারণ দেবতা তাদের পছন্দ হয়ে গেছে, এই জন্যই সে দেখা দিয়েছে এবং দেখতে পেয়েছে। দেবতা যেহেতু তাকে পছন্দ করেছে তাহলে তার সমস্ত কিছু দেবতা কেড়ে নিয়ে যাবে। খুশি হওয়া স্বরূপ বা ভেট স্বরূপ তাকে যদি খুব তাড়াতাড়ি এখানে নিয়ে আসা হয়, তাহলে যদি এখানে সে আসে তাহলে তার হয়ে সেই দেবতার সাথে কথা বলবে যাতে দেবতা তার উপর থেকে তার প্রভাব সরিয়ে দেয়। নইলে তার মৃত্যু যেমন অনিবার্য, ঠিক তেমনি তার প্রচুর ক্ষতি অনিবার্য। কারণ দেবতারা যদি কাউকে সিলেক্ট করে, মানে তাদের কথা অনুযায়ী দেবতারা যদি কাউকে সিলেক্ট করে, তাহলে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, যার ফলশ্রুতিতে শেষ পরিণতি হচ্ছে কঠিন মৃত্যু। এখন অফিসিয়াল কারণে দোভাষীর এই কথাগুলো আমজাদের কাছে এসে পৌঁছায়নি, কারণ দোভাষী যে ক্যাম্পে আসা যাওয়া করবে এটাও তো একটা কন্ট্রাক্টর হিসেবে চলে। তো দোভাষীর পরিবর্তন ঘটে, ওই একই সময়ের ভেতরে দোভাষীরও পরিবর্তন ঘটে। তো এই কথাগুলো ইমিডিয়েটলি কিন্তু আমজাদের কানে আসেনি। আমজাদের কানে এই কথাগুলো এসেছিল পরবর্তীতে, এবং যখনই আসুক না কেন আমজাদ এই কথাগুলোকে অত বেশি গুরুত্ব দিয়ে দেখেনি বা শোনেনি। এই সময়টুকুর ভেতরে আমজাদের সাথে কোনো সমস্যা হয়নি, কোনো কিচ্ছু হয়নি, সে তার নিজস্ব ডিউটির মধ্যে ব্যস্ত ছিল। একদিন দুই ট্রাইবের ভেতরে খুব বিশ্রী পরিমাণে সংঘর্ষের খবর আসে এবং অর্ডার আসে এইভাবে যে দুই ট্রাইবের ভিতরে যেই যুদ্ধটা হচ্ছে বা যে সংঘাত হচ্ছে এই মুহূর্তে, এই সংঘাতকে মিনিমাইজ করতে হবে এবং মিনিমাইজ করতে হবে। কিন্তু ওই সময় যে গ্রুপটার সেইখানে যাবার কথা, যে মানে ইউএন পিস কিপিং মিশনে যাদের সে সময় ওই জায়গায় থাকার কথা, কিছুটা বাহিনী সংকট ছিল ওই সময়। ওই ইমিডিয়েট মুহূর্তে যদি অ্যাকশন না নেওয়া হয়, বা অ্যাকশন বলতে যদি দুই পক্ষকে বিরত না রাখা হয়, তো আরও বেশি মাত্রায় খুনাখুনি হতে পারে। আমাদের দেশে যেরকম একটা গ্রাম আরেকটা গ্রামের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যদি না থামানো হয় মানুষ যেভাবে খুনের শিকার হয়, ঠিক এরকম। তো লোকবল সংকট থাকার কারণে বেশ কয়েকজন বাংলাদেশের সাথে তাকে ওই কনসাইনমেন্ট বলুন বা যেটাই বলুন এটার সাথে পাঠিয়ে দেওয়া হয়। তাদের কাজ মূলত ছিল যেরকম আমাদের দেশে আর্মি যেরকম একটা সিকিউরিটি কাজ করে বা দাঁড়িয়ে থাকে, কথার কথা তাদের প্রেজেন্সটা সেখানে টের পাওয়ায় তাদের সেই কাজ ছিল। তখন তারা রাস্তায় যে যাবার পথে তাদের যে কনভয় বা যেটাই হোক, এটা দুইবার রাস্তা থামতে হয়। তাদের কনভয়ের গাড়ির বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছিল। এই সমস্যাগুলো মেরামত করে ঠিকঠাক করে ওইখানে পৌঁছাতে নারকীয় ঘটনা যা ঘটে গিয়েছে এবং ততক্ষণে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে। যখন ওই সংঘর্ষের স্থানে যে পৌঁছায়, মানে বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করে, সাইরেন ব্যবহার করে, মাইকিং করতে ততক্ষণে ওই যে জায়গায় রণক্ষেত্র হয়েছিল চারপাশে মোটামুটি 24 থেকে 25টা বা আরও বেশি লাশ পড়েছিল। এবং
এই যে হতাহতের ঘটনাটা ঘটেছে, এই হতাহতের ঘটনা ঘটেছে সম্পূর্ণ তাদের নিজস্ব দেশীয় অস্ত্র দ্বারা, তাদের সেখানকার অস্ত্র দ্বারা, মানে কোনো ফায়ার আর্মস না, মানে হ্যান্ড হেল্ড, যেটা হাত দিয়ে তৈরি, এরকম কোনো কিছু দ্বারা তাদের একে অপরকে আঘাত করে তারা একে অপরকে মেরেছে বা খুন করেছে। যখন ওই পরিস্থিতির মধ্যে যে পড়লেন নামজাদ নিজেও, তার জীবনে তিনি কখনো এরকম হতাহত পরিস্থিতির মধ্যে সে পড়েননি, বা তার এরকম ডিউটি পড়েইনি এরকম জায়গার ভেতরে। তো প্রথমবার যখন কনভয় থেকে তারা বের হয়, দোভাষীরা, বেশ কয়েকজন দোভাষী সহ তারা, দোভাষীরা মাইকিং করছে, সেই সাথে এখান থেকেও মানে বোঝানো হচ্ছে তাদেরকে ওই যাতে অন্তত তাদের উপরে যাতে আবার হামলা না করে, কারণ তাদের উপরে যদি হামলা করে তো তাহলে তারা বাধ্য হবে ওই সময় ফায়ার করতে, নিজেদের সেফটির ব্যাপারে। তো এইখানে আরও হতাহত হতে পারে, এই জন্য দোভাষীদের দ্বারা মাইকিং করা হচ্ছিল ওই একই সময়। আমজাদ যখন কনভয় থেকে বের হয়, তো যখন সে তার চারপাশে লাশ পড়ে থাকতে দেখে, তখন তার ভেতরে যে অশান্তিটা, যে মানে ভয়টা, যে মানে অনুভূতিটা, এই অনুভূতিটা তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সে বোঝানোর চেষ্টা করতে পারেনি। তার বডি এমনভাবে স্টিফ হয়ে গেল, একটা মানুষ যদি ভয় পায় সে তারপরও কথা বলার চেষ্টা করে, কিন্তু তার বডি এমনভাবে স্টিফ হয়ে গেল, মানে তাকে যদি কেউ কোনো কিছু বলেও সে তাকে মানে সে কথার একনোলেজমেন্ট না দিয়ে সে হয়তো সেভাবে মুভ করছে, সে বোঝাতে পারছে না, আতঙ্কিত হয়ে পড়েছে সে ওই সময়। তার মতো লোকের আতঙ্কিত হওয়ার কথা না। কেন সে আতঙ্কিত হলো? কারণ একটা দৃশ্য তার চোখে একেবারে গেঁথে গিয়েছিল। দৃশ্যটা হচ্ছে, ওইখানে হায়না আছে কিনা সে জানে না, আমিও জানি না, আমরা এখনো কেউ জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে। একটা ডেড বডি, যে ডেড বডিটা একদম মাঝখান দিয়ে ফাড়া ছিল, ওই ডেড বডিটা মাঝখান দিয়ে ফাড়া ছিল। ডেড বডিটা এমনভাবে ফাড়া ছিল যেন ভেতরে কলকবজাকে ভেতরেই রাখা, জাস্ট হাত দিয়ে কেউ ফেরে দিয়েছে বডিটাকে ওইখান থেকে, বুকের মাঝখান থেকে একেবারে নিচে পর্যন্ত, এবং সেখান থেকে আবার রান হয়ে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত, জাস্ট একটা ধারালো কিছু দিয়ে কেটে দেওয়ার মতো অবস্থা, এবং বাকিটা নিজে নিজে সরে গিয়েছে। যখন এই কথাটা আমার কানে আসলো না, এই কথাটা যখন আমার কানে আসলো, আমি আপনাদেরকে বলি, এই যে এতক্ষণ পর্যন্ত যা বলে যাচ্ছে আর যা বলে যাব, এই কথাগুলো হচ্ছে আমির সাহেবের কথা, ডিএর নিজের মুখ থেকে শোনা কথা, এবং আমজাদের কাছ থেকে ভেসে আসা টুকরো টুকরো কথা। তো এই যে এই মুহূর্তে যে বডি ফাড়ার কথা, যে যখন আমি শুনছিলাম, এই কথাটা শুনেছিলাম আমি ডিএর কাছ থেকে। যখন এই কথাটা আমার কানের ভেতরে ঢুকলো, ডিএ যখন আমাকে এই কথাটা বললো যে বডি এভাবে ফাড়া, ইমিডিয়েটলি আমার ওই ঘোরের কথাটা মনে পড়লো। যখন আমি পড়ে গিয়েছিলাম, ওই লোহার শিকগুলো ছিল, দরজা খুলে যে মেয়েটা আমাকে বের খুলে দিয়েছিল, বা যেটাই হোক, আমি বের হয়েছিলাম, মনে হচ্ছিল যে ডান পাশে ওইটা মসজিদের কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু মসজিদ মনেও হয় না। এই যে সবুজ ঘাস ছিল চারপাশে, আমি কিন্তু শেষ দিকে, চরের একেবারে শেষ মাথা, মানে যে দিকে গিয়েছিলাম ঠিক এরকম একটা ডেড বডি দেখেছিলাম, একেবারে গলা থেকে নিচ পর্যন্ত ফাড়া, সেখান থেকে আবার 2 রান পর্যন্ত ফাড়া। এই কথাটা শোনার সময় কিন্তু আমার সাথে সাথে এটা মনে পড়লো, যখন একটা ব্যাপার আরেকটা ব্যক্তির সাথে ঘটবে, সেটা কয়েক বছর আগে, এবং সেটার একটা ঝলক যখন আমাকে দেখানো হবে, এটার ভিতরে হোক্স থাকার কোনো চান্স নাই, বা এটা যে মেন্টাল ডিসঅর্ডার হতে পারে সেটার কোনো চান্স নেই। আমাদের এখানে আমরা যখন এই ধরনের কাজগুলো করি, এই কাজগুলোতে কোনো সন্দেহের জায়গা নাই, মানে ওইটা যদি ইফ হয় বাট হতেই হবে, ব্যাস, আর কোনো কথা নেই। তারপরে সে এটা দেখে, ডিএর মুখ থেকে যেটা শুনছিলাম, কথাটা ছিল এটা, সে দেখতে পায় এই ফিরে থাকা বডিটা একটা হায়ানা ওই বুকের অংশ থেকে টেনে চামড়া সহ মানে হাড় ভাঙার চেষ্টা করছে, বুকের ছাতি যেটাকে বলে, সেটাকে ভাঙার চেষ্টা করছে সেই মুহূর্তে। কিন্তু অন্য কারো সেদিকে কিন্তু কোনো লক্ষ্য নেই, কারণ ততক্ষণে কিন্তু কিছু ট্রাইবের মেম্বার আবার চলে এসছে সামনাসামনি, একেবারে মুখোমুখি তাদের কনভয়ের, এবং উত্তেজিত ভাষায় দোভাষীদের সাথে তারা কথাবার্তা বলছে, এবং দোভাষীরাও উত্তেজিত ভাষায়, এমন একটা অবস্থা যে একটা এসকেলেটিং সিচুয়েশন, যদি তারা দৌড় দেয় হামলা করার জন্য, এখানে যারা রয়েছে পিসকিপিং ফোর্স, তারা একেবারে গুলি মারবে,
কোনো মাফ নেই, কারণ তাদের নিজের সেফটি আগে। তো এই সিচুয়েশনের ভিতরেও তার কাছে এমন মনে হলো, মানে আমজাদের কাছে এমন মনে হলো যে সময়টা কেমন যেন স্লো সব কিছু ধীরে সুস্থে তাকে দেখে করানো হচ্ছে। এই যে ডেড বডিটা একটা হায়ানা যে এখন টেনে ছেঁড়ার চেষ্টা করছে, বুকের পাশ থেকে প্রায় ছিঁড়ে ফেলেছে, ছাতির প্রায় অনেকটা অংশ টেনে ছিঁড়ে ফেলেছে। পেছনের দিক থেকে গুটি কয়েক ছোট ছোট হায়ানা শাবক পর্যন্ত চলে আসে এবং এসে ওই ছিঁড়ে ফেলা মাংসের টুকরাটা, বুকের ছাতির হাড় সহ, সেটাকে, মাংস তো না, সেটাকে টেনে নিয়ে যাচ্ছে শাবকরা। কোনো একটা সময় তার নিজের ফায়ার আর্মস যেটা রয়েছে তার কাছে, সেটা সে হয়তো নাড়াতে পারে, এবং যখন সে এটা নাড়াতে পারে, তার ফায়ার আর্মসটা যেহেতু সে স্টিফ হয়ে আছে ভয়ে, ওই হায়ানার সাথে তার চোখাচোখি হয়। হায়ানাটা এই এতক্ষণে ভিতরে একবারও তার দিকে তাকায়নি, এই এখন তার দিকে তাকালো, এবং যেই সময় হায়ানার সাথে তার চোখাচোখি হলো, হায়ানাটা তার যে বিকৃত চেহারাটা সেটাকে যখন আরো বেশি বিকৃত করলো, ঠিক ওই একই সময় এক কোপ দিয়ে, ধারালো একটা কোপ দিয়ে, ধারালো কিছু দিয়ে একটা কোপ মারলো, এবং ওই কোপে হায়ানাটার মাথাটা ওই বিশ্রী মুখাভাব করা অবস্থাতেই জাস্ট ছিটকে সরে গেল। বডিটা ওইখানে থরথর করে পা কাঁপাতে শুরু করে দিয়েছে ততক্ষণে, এবং মাথাটা 2-4টা কামড়ও পর্যন্ত দিয়ে দিয়েছে নিজের জিভের ভিতরে। মাথাটা আলাদা, বডি আলাদা। এই কোপটা মারলো কে? সে যখন তাকালো যেদিক থেকে কোপটা আসলো, ওই সুন্দরী মেয়েটা, সেই আফ্রিকান সুন্দরী মেয়ে, যে কিন্তু ফর্সা নয়, কিন্তু তাই সে অদ্ভুত সুন্দর। এবং তার কানের ভেতরে প্রচুর কথাবার্তা, প্রচুর মাইকিং, প্রচুর তর্কাতর্কি, প্রচুর হু হা বিভিন্ন রকমের শব্দ। এই সব কিছু তখন কেন জানি মনে হচ্ছিল যে দূর থেকে একো হয়ে আস্তে আস্তে কমে আসছে, এবং ওই মেয়ে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। একেবারে স্লোলি তার কাপড়টা, তার যে বসন যেটা তার শরীরে রয়েছে, এটা বাতাসে পর্যন্ত দুলছে। মানে আশপাশে যে ডেড বডি সেটার দিকে তার কোনো নজরই নেই। মেয়েটা তার কাছে আসলো, একটা আঙ্গুল দিয়ে তার নাকে প্রথমে একটা স্পর্শ করলো, তারপর তার ঠোঁটে একটা স্পর্শ করলো, একটা ফু দিল তার কপাল বরাবর, সেই কপালে ফুটা লাগলো। এরপরে তার বাম পাশ দিয়ে একেবারে মেয়েটা চলে গেল। ব্যাস, মেয়েটা চলে যাওয়া মাত্রই সব ধরনের শব্দ সাথে সাথে ব্যাক করে, মানে যে স্তব্ধতা তার কানের ভিতরে চলে এসেছিল, সেই স্তব্ধতা কেটে যায়, এবং সে দেখে যে তখন দোভাষীদের সাথে তীব্র কথাবার্তা হচ্ছে, সম্ভবত কোনো ট্রাইবের হেডের সাথে। এই অবস্থায় যখন তার পেরেশানির ভিতরে থাকার কথা, স্বাভাবিকভাবেই এখন কি হতে পারে না হতে পারে তার কোনো ঠিক ঠিকানা নাই। এদিকে ওয়্যারলেসে আরো বেশি ফোর্সের ডিমান্ড করা হচ্ছিল। তখন ওই সময়টার ভেতরে সে অদ্ভুত রকমের সুখ পাচ্ছে, যে সুখটা সে মানে কল্পনা করতে পারছে না। একটা মানুষকে যখন সিডেটিভ দেওয়া হয়, সেই লোকটা যখন আরামসে ঘুমের একটা ভাব টের পায়, মানে খুব আরাম লাগছে, তার শরীরে যতই ব্যথা বেদনা থাকুক না কেন সব গায়েব হয়ে যায় সিডেটিভ দিলে, কারণ তখন ব্রেন ধীরে ধীরে শুয়ে পড়তে চায়, শান্ত হয়ে যেতে চায় কেমিক্যালের কারণে। তখন মানুষটা যেমন খুব ভালো লাগে, খুব আরাম লাগে, এই আমজাদের একই রকম লাগছিল, আরাম লাগছিল, খুব ভালো লাগছিল। এবং তার এটাও মনে আছে যে সে পড়ে গিয়েছিল। যখন সে পড়ে গিয়েছিল তার স্পষ্ট মনে আছে, সেই অনুভূতিটা পেয়েছিল যে সে কাউকে জড়িয়ে ধরতে পেরেছে, কিন্তু পর মুহূর্তেই তাকে কেউ না কেউ জাগিয়ে দেয়, কারণ সে যখন পড়ে গিয়েছিল পাশের একজন ঠিকই দেখেছে। কিন্তু তার মনে হচ্ছিল, মানে আমজাদের মনে হচ্ছিল কেউ তাকে জড়িয়ে ধরেছে, এবং এক পলকের জন্য সেই চেহারাটা তার একদম খুব কাছে ছিল। যেমনটা আমরা যদি হাত আমাদের বাম দিকে নিয়ে আসি, চোখের একদম কাছাকাছি 3-4 ইঞ্চি দূরত্ব রাখি, বা 5-6 ইঞ্চি দূরে, তো একটা ফেস এইখানে থাকলো যতটুকু দূরত্ব, ঠিক অতটুকু। তার মনে হয়েছিল যে সে এক ঝলক সেই মেয়েটাকে দেখতে পেয়েছে। এই যে অবস্থা, চারপাশে যে লাশ, এদিকে তার খেয়াল নেই। এই যে ট্রাইব এখানে এসে হুমকি ধমকি দিচ্ছে, তারা যে থামবে না, তারা আরো বেশি লড়বে, তাদের অনেক মানুষকে নাকি মেরে ফেলা হয়েছে, এই সব কিছুর ভেতরেও এগুলো তার মাথার মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। কিন্তু সে
ওই মোহের ভেতরেই তখন পর্যন্ত ঘুরছে। সেই মেয়ের যে মোহটা, এই মোহের ভেতরে সে তখন ঘুরছে। তো সেই দিন লাশগুলোকে একটা জায়গায় নেওয়া হলো, একটা জায়গায় রাখা হলো, কারণ লাশ হ্যান্ড ওভার করে দিতে হবে তো। এবং দুই ট্রাইবের কাছেই, দুই ট্রাইব থেকে দুজন দুজন করে লোক আনা হলো এবং তারা তাদের ট্রাইবের লোকজনের লাশগুলোকে দেখে চিনে নিয়ে যেতে লাগলো। তো যেই ট্রাইবটা এইখানকার স্থানীয় না, মানে এইখানে যে সংঘর্ষটা হয়েছে, দুইটা ট্রাইবের যে সংঘর্ষ হয়েছে, প্রথম ট্রাইবটা সেটা কাছাকাছি থাকে, দ্বিতীয় ট্রাইবটা কাছাকাছি থেকেও আরেকটু দূরে, অর্থাৎ 2 গুণ দূরত্বে থাকে। সে 2 গুণ দূরত্বে, মানে 2 নম্বর ট্রাইব যেটা ছিল, সেই ট্রাইব যখন তাদের লাশকে শনাক্ত করার কাজ করছিল, এর মধ্যে একজনের সাথে, সম্ভবত সেই ট্রাইবের লিডার, সেই লিডারের সাথে তার চোখাচোখি হয়ে যায় তো আমজাদের সাথে। এবং সেই চোখাচোখের ভাষাটা আমজাদ কিভাবে যেন বুঝতে পারে। আমজাদকেই সে হয়তো ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে তোর গলা কেটে ফেলবে একেবারে, তুই যেখানে থাকিস না কেন তোর গলা কেটে ফেলবো, তুই এখন বিপদের কারণ। মানে ইশারাটা এরকমই, যে ইশারাটার মানেটা কিন্তু আমজাদ অদ্ভুতভাবে বুঝতে পারে, যেটা তার বুঝতে পারার কথা ছিলই না। এখন এখানে প্রায় অনেক রাত হয়ে যায়, এই ট্রাইবের সাথে কথা বলে বলে সব কিছু করে, সব কিছু ঠিকঠাক করে প্রায় ভোর নাগাদ এখান থেকে যখন কনভয়টা বা অন্য আরও কনভয় এসেছিল, এই সবগুলো কনভয় যখন ফিরে যাওয়ার পরপরই তাদেরকে ওই দিনের জন্য রেস্টে রাখা হয়। মানে যারা সেদিন ছিল মোটামুটি, মানে তাদের একটা ব্রিফ থাকে এবং তাদের সবার কাছ থেকে এক ধরনের স্টেটমেন্ট নেওয়া হয়। এর পরপরই মোটামুটি বেশ কয়েকজনকে একটা ডে অফ দেওয়া হয়। তার মধ্যে কিন্তু আমজাদও ছিল, সে একটা ডে অফ পায়। এই যে সে ভোরের পর থেকে যে সে তার নিজের কাজগুলো করে সে যখন ঘুমাতে যায় আর কি, এই যে দিনের বেলা সে যখন ঘুমাচ্ছে, তার অদ্ভুতভাবে মনে হচ্ছে সে নারীর সঙ্গ পাচ্ছে, অদ্ভুতভাবে। মানে তার যে ঘুমটা, সেই ঘুমটা থেকে সে জেগে উঠতেই চাচ্ছে না, সে জাগ্রত। ওই যে কিছু সিডেটিভ রয়েছে, যে সিডেটিভগুলো আপনি খেলে আপনার ঘুম আসবে, অথবা আপনি ঘুমের ঘরে রয়েছেন কিন্তু আপনার কান সজাগ থাকবে। তার এরকমই লাগছিল যে আমার কান সজাগ, কিন্তু আমার চোখে এত বেশি ঘুম, সেই ঘুম আমি ভাঙতেও চাচ্ছি না, এবং যে সুখ আমি পাচ্ছি সেই সুখ থেকে আমি সরতেও চাচ্ছি না। একটা নারী দেহের যে ঘ্রাণ থাকে, এই ঘ্রাণটা সে পাচ্ছে, সেই স্পর্শটা সে পাচ্ছে, সেই ছোঁয়াটা সে পাচ্ছে। এর ভেতর এই সময়টা এইভাবেই তার কাটে, এবং এত দীর্ঘ সময় কাটে, কখন সন্ধ্যা হয়ে গেছে সে নিজেও জানে না। একেবারে এমন একটা সময় যে তার ঘুম ভাঙে, যে সময় আবার মোটামুটি পুরো ক্যাম্পই রেস্টিংয়ে চলে গেছে। রাতের এমন একটা সময় তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে স্বাভাবিকভাবে সে খাবার দাবারের, মানে ব্যারাকের বাইরে যায়, বা যে তাঁবু যেটি হোক, এটা বাইরে যায়, বাইরে যে খাবার যেটা ছিল সেটা খেয়ে নেয়। তার থাকার তো কথা ছিল খুব কম, এবং যাই ছিল তাই সে খেয়ে সে তার নিজের তাঁবুতে ফেরত আসে, বা নিজের যেই তাদের যে অস্থায়ী ক্যাম্প ছিল সেই ক্যাম্পের তার যে প্লেস সেইখানে সে ফেরত আসে। এখন সে ঘুমাতে পারছে না, কারণ সে তো সারাটা দিন ঘুমিয়েছে, ঘুমিয়ে রাত কয়টা বাজে তাও সে জানে না। এখন একবারও চেক করার চিন্তাই করেনি সে, এতটা ঘরের ভেতরে একবারও সে চিন্তা করেনি যে রাত কয়টা বাজে, কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছু ব্রিফ নেওয়া বা কোনো কিছু জানার। এখন যখন নিজের স্পেসে সে ফেরত আসলো, বসে আছে, চিন্তা করছে সেই নারী সঙ্গের কথা, সেই নারীর স্পর্শের কথা। সে ডাক শুনতে পায়, তার নাম ধরে ডাক দিল। ঠিক ওইখানকার যেই কথাবার্তার ধরন, ডায়ালেক্ট, ওই ডায়ালেক্টে তার নাম ধরে ডাক দিল। তো সে উত্তর দেয়নি, সে উত্তর না দিয়ে সে বরং বেরিয়ে আসে দেখার জন্য। এবং সে বেরিয়ে এসে দেখতে পায় যে ক্যাম্প বা যে তাঁবুতে এসেছিল বা এরিয়াতে, সেই এরিয়ার একটুখানি দূরে ওই মেয়েটাই দাঁড়ানো। রাতের অন্ধকার, আলো খুবই কম এইখানে, যে আলোটা রয়েছে এটা হচ্ছে মানে জেনারেটর দ্বারা বা কোনো কিছুর দ্বারা তৈরি। এই আলোতে সে এই মেয়েটাকে ভালোভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু মেয়েটাকে সে চিনতে পারছে। এই মেয়েটাকে সে আজকে সারাদিনই তার স্বপ্নে দেখেছে, এই জন্য সে, তার মনে হচ্ছিল যে ওই স্বপ্ন থেকে সে বের হতে চায়নি। ওই স্পর্শ, ওই অনুভূতি সে ওই স্বপ্নের ভেতরে বারবার পাচ্ছিল। এবং মেয়েটা তখন তার চোখের সামনে দাঁড়ানো। আমজাদের মতো একজন মিলিটারি ম্যান, সে কিভাবে যে ফেসে গেল সে নিজে তখনও জানে না। তাকে সেই নারী
ইশারা দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে এবং সেই নারীর পেছনে হেঁটে যাচ্ছে। ওই নারী হেঁটে যাচ্ছে, সে তার পেছনে হেঁটে যাচ্ছে, যেন বালুর উপরে নারী হাঁটছে, নারীর পেছনে সে হাঁটছে। এবং সেই নারী মানে সেই মেয়েটার প্রতি তার যে মোহ, এই মোহটা তার বাড়ছেই বাড়ছে, প্রতি মুহূর্তেই বাড়ছে। তাকে পাওয়ার যে একটা কামনা বাসনা, এতে সে পুরোপুরি পাগল। সিনেমার মতো মনে হচ্ছিল তার কাছে, কারণ আকাশে যে চাঁদ, সেই চাঁদ তো মাত্র উঠছে তখন। তো যখন চাঁদ দূর দিগন্তে যখন উপরের দিকে ওঠে, বালু প্রান্তর, সেই আলোটা যখন পড়ে এবং যে মেয়েটা হেঁটে যাচ্ছে, তার আঁচল যে উড়ে বেড়াচ্ছে, সে এটাকে একেবারে পিওর সিনেমা মনে করছিল, শুধুমাত্র যে বাস্তবতার সাথে সিনেমার কোনো ঘটনাই ঘটছে। এখন মেয়েটা হেঁটে যাচ্ছে এবং একটা জায়গায় যখন সে বুঝতে পারলো এই জায়গাটা উঁচু হচ্ছে, ধীরে ধীরে সামনের দিকে উঁচু হচ্ছে, তার এবং মেয়ের ভিতরে তো একটা দূরত্ব রয়েছে। এখন মেয়েটা যে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন মনে হচ্ছে মেয়েটা একটা উঁচু জায়গা থেকে উঠে আবার নিচের জায়গায় নেমে গেছে। এই কারণে হঠাৎ তার প্রায় শরীরে অর্ধেক দেখা যাচ্ছে না, মানে নিচের দিকে নামছে। তো সে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবার তার মনে হচ্ছে মেয়েটা কোমর থেকে বাকি নিচের অংশ ধীরে ধীরে ভিজিবল হচ্ছে, মানে সে এখন একটা উঁচু জায়গায় এসে পৌঁছে গেছে। এতক্ষণ সে নিচু জমি থেকে উপরের দিকে এসেছিল, এখন আবার জমিটা এখান থেকে নিচের দিকে নামা শুরু করেছে। সে যখন এখানে নামতে যাবে, তার পা কে জানি খপ করে ধরে, সে আচমকা পেছনের দিকে আতঙ্কিত হয়ে তাকায়, যেদিকে তার পা ধরেছে কেউ। সে দেখতে পায় একটা আধা কাটা লাশ, পেটের উপরের দিক থেকে কাটা, মানে বুকের ছাতির অংশ থেকে কাটা, যেন একটা জম্বি। তার পা ধরেছে এবং অদ্ভুত ভাষায় কি জানি বলছে, যে ভাষা সম্পর্কে সে জানে না। ওই ভাষায় তাকে কি বলছে সে জানে না, কিন্তু মাথা নাড়াচ্ছিল। মাথা যেভাবে নাড়াচ্ছে, এভাবে বোঝাচ্ছে যে না 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 না, এইভাবে, মানে না না বলতে বলতে যদি একটা মাথা খুব দ্রুত ঝাঁকান, সে মাথাটা, সে জম্বির মতো মাথাটা না কিভাবে ঝাঁকাচ্ছিল, কিন্তু কি বলছিল সে জানে না। এটা দেখে সে আতঙ্কিত হয়ে যখন লাফ দিয়ে সরার চেষ্টা করে, ওই সময়টুকুর ভেতরেই কিন্তু না 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 করছিল। লাশ কিন্তু তার পা ছাড়ছে না। সেই লাশ যখন সেও লাফ দেয়, তার সাথে সাথে যেহেতু সে লাফ দিয়েছে, পা তো শূন্য ভেসে উঠেছে, লাশও শূন্যের উপরে উঠে যায় পায়ের সাথে সাথেই। এবং ভেতরে কলকবজাগুলোর যে বালুর সাথে যে বাড়ি খায় ওই আধা কাটা লাশের, এটা পর্যন্ত সে দেখতে পায়। এবং ওই অবস্থাতে সে দৌড় দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু লাশ তার পা ছাড়ছে না। এদিকে ওই নারীর যে দূরত্ব, এখন তার এবং ওই নারীর ভিতরে দূরত্ব বিশাল বিশাল দূরত্ব। এখন সে আর নারীকে ধরতেই পারছে না, পারবেও না। এই অবস্থাতে কিছুক্ষণ এরকম করতে 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 একটা সময় যখন তার পা ছেড়ে দেয়, আতঙ্কিত তো, এখন দৌড় দিবে কোথায়, রাস্তা হারিয়ে ফেলেছে। মানে এদিকে দৌড় দিবে না সেদিকে দৌড় দিবে, কোন দিকে দৌড় দিবে এটা সে বুঝতে পারছে না। মানে হেঁটে হেঁটে সে কোথায় এসছে সেও সেটা জানে না। চারদিকে মরুভূমি, একদম মরুভূমির মতো। ওই রিজনে এরকম মালভূমি রয়েছে অথবা এরকম মরুভূমির মতো জায়গা রয়েছে, কিন্তু সে ক্যাম্প থেকে কোন দিকে আসছে সে সেটা নিজেও জানে না। ওই যে আধা কাটা লাশটা যেটা থেকে সে পা ছাড়িয়েছিল, এটা তখনও কিছুটা দূরে, যেহেতু সে দূরে সরে আসছে, যেইখানে সে পা ঝাড়া দিয়েছিল সেইখানে আধা কাটা লাশটা তখনও। এবং সেই লাশটা মানে হাতের সাহায্যে যতটুকু পারে রিং দিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সেটা তার সম্ভব না। এক হিসেবে লাশটা ওইখানে, কিন্তু তার হাতের আঙ্গুলগুলো তখনও নড়ছে এবং মাথাটা হালকা হালকা এদিক ওদিক নড়ছে। মানে লাশটা আমজাদের দিকেই তাকানো। তখন আমজাদ জ্ঞান কখন হারিয়েছে সেটা সে টেরই পায়নি। সে সেটা টের পাবে কিভাবে? তার ভেতরে তো আতঙ্ক ছিল। আতঙ্কের বাইরেও তার পিছনে ছিল কিন্তু একদল লোক। ওই দিন রাতে সে ক্যাম্পে থাকুক বা যেখানেই থাকুক না কেন, সেই একদল লোক তাকে ঠিকই তুলে নিয়ে যেত যদি ক্যাম্পে থাকতো তাহলে। আর যদি ক্যাম্পের বাইরে যেহেতু তাকে পাওয়া গিয়েছে, তাহলে তো তুলে নেওয়া অনেক বেশি সহজ। কারা তারা? সে বেরিয়েছিল সেই নারীর পেছনে, সেই নারীর রূপের পেছনে, যেখানে তাকে বাধা দিয়েছিল যে অর্ধেক কাটা লাশ। সে অর্ধেক কাটা লাশ ওই ট্রাইবেরই, সেই ট্রাইব যে ট্রাইবটা ছিল প্রথম ট্রাইব, যাদের মুখোমুখি হয়েছিল তাদের কনভয়, যে ট্রাইব তাদের সাথে তর্ক বিতর্ক করছিল। এই ট্রাইবই
যখন রাতের বেলা তারা নিজেরা নিজেদের যে কর্ম বা ধ্যান বা যোগ আসন বা সেটা যেটাই হোক, তাদের যে ধর্মীয় আচার আচার নীতি এই সমস্ত কিছু পালন করে, যখন তাদের লাশগুলোর ক্রিয়া বা দাহ বা যেটাই করছিল, সেই সময় তাদের ওই ওই জনপদের ওই ট্রাইবের যে হেড, সে কিন্তু স্বপ্নে আদেশ পায়। তাদের একজন দেবতা রয়েছে, তারা একজন দেবতার পূজা করে। দেবতার নাম এই মুহূর্তে আমার মনে নেই। সেই দেবতার পুজো তারা করে এবং সেই দেবতার সাথে এই উপদেবতা, তাদের কথা অনুযায়ী এই উপদেবতা যে মাকুকু, এই উপদেবতা এবং এই উপদেবতার ভাই বাগ্গা, যে সেই দেবতা, এদের মধ্যে সেই শত শত বছর ধরেই একটা ক্ল্যাশ চলে আসছে। এই ক্ল্যাশ চলে আসছে এবং চলে যাবে যতক্ষণ পর্যন্ত এই ট্রাইব এই পৃথিবীর উপরে নিঃশ্বাস নেবে, ততদিন পর্যন্ত এই ট্রাইবগুলো, প্রত্যেকটা ট্রাইব, এক একটা ট্রাইব বা এক একটা জাতিগোষ্ঠী বিভিন্ন বিভিন্ন দেব দেবী, উপদেবী, বিভিন্ন রকমের দেবতার তারা পুজো করে, তারা তাদের নিজস্ব সিস্টেমে সেই কাজগুলো করে। যখন এই মৃত ব্যক্তিদের দাহ বা সেটা যেটাই হোক করা হচ্ছিল, তখন তাদের সেই এল্ডার, ওই ট্রাইবের এল্ডার, সে স্বপ্নে আদেশ পায় তাদের এক দেবতার মাধ্যমে। সেই দেবতা তাদেরকে জানায় এইখানে এমন একজন ছিল যার উপরে ওই যে ট্রাইব তাদের উপরে হামলা করেছিল আজকে, ওই ট্রাইবের ওই উপদেবতা মাকুকুর তীব্র নজর পড়ে গেছেন। তাদেরকে সেই দেবতা আদেশ দেয় সেই ব্যক্তিকে খুঁজে নিয়ে আসো, সে এখন এই মুহূর্তে ওইখানে রয়েছে, তাকে সেখান থেকে বের করে নিয়ে যাবে তোমরা যদি সময় মতো না পৌঁছাতে পারো। আর তোমরা যদি সময় মতো না পৌঁছাতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেব সে কোথায় রয়েছে, মানে আমজাদ কোথায় রয়েছে। সেই দেবতা তাদেরকে স্বপ্নে আদেশ দিয়ে দিয়েছিল যে সে জানিয়ে দেবে। যদি তাকে ওই দেবতার টিম, মানে দেবতার লোকজন তাকে ওই ক্যাম্প থেকে ধরে নিয়ে আসার পূর্বে যদি মাকুকু বের করে নিয়ে যায়, তাও কিন্তু দেবতা জানিয়ে দেবে, এটা তাদেরকে জানিয়ে দিয়েছিল সে দেবতা। এখন এখানে পারপাসটা কি দেবতার? কারণ দেবতা সে টের পেয়েছে মাকুকু যেহেতু তার উপরে নজর দিয়েছে, এই নজরে সে এই অঞ্চল থেকে বেরিয়ে যেতে পারবে। তারা যে এত শত শত বছর ধরে এখানকার ট্রাইবগুলোর ভিতরে তারা নিজস্ব এক মানে ধর্ম হোক বা নিজস্ব এক রীতিনীতি হোক যে চালিয়ে যাচ্ছিল, এই এখন সেই সময়টা এসছে এই ট্রাইবগুলো চারপাশে ছড়িয়ে যাওয়ার। এই ট্রাইবগুলো যদি চারপাশে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এই ট্রাইব কিন্তু তাদের ট্রাইব বা ট্রাইবের যে জনসংখ্যা সেটা বাড়াতে পারবে না, বরং ট্রাইবগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে হয়তো তাদের বিশ্বাস বদলে যাবে। তারা কেউ ক্রিশ্চিয়ান হয়ে যেতে পারে, তারা কেউ অর্থোডক্স ক্রিশ্চিয়ান হয়ে যেতে পারে, তারপরে বিভিন্ন রকম খ্রিস্টানদের মধ্যেও বিভিন্ন রকমের তফাৎ রয়েছে। তারপরে কেউ বুদ্ধিজমের দিকে চলে যেতে পারে, কেউ মুসলিম হতে পারে, কিন্তু সেখানে সনাতন ধর্মাবলম্বীর কোনো কথা আসেনি, মানে সেখানে সেই প্রেজেন্সটা নাই। তো এই জন্য এই দেবতারা সবসময় নিজেদের এই পপুলেশনটাকে কন্ট্রোল করে রাখতো, না হলে তাদেরকে পূজা দিবে কে, তাদেরকে পুজবে কে? পূজার জন্য তো কেউ থাকবে না তখন। আর যখন যদি এই ট্রাইবগুলো না থাকে, আর এই ট্রাইবগুলো কিভাবে তাদের বংশ বিস্তার করে যাচ্ছে, নিজেদের ভেতরে ইনব্রিডিং করে। ইনব্রিডিং বলতে কি, মা বাবা যদি এক হয়, তাদের যে দুই সন্তান হবে, তারা যদি ভাই বোন হয়, তারাও পরবর্তীতে আবার দুই সন্তান প্রসব করতে থাকবে, ঠিক যেভাবে যেটা ইনব্রিডিং এর ব্যাপার। যেটা এই ট্রাইবগুলো নিজেদের ভিতরে ইনব্রিডিং করতো, তারা বাইরে কারোর সাথে ব্রিডিং এ যেত না। সোজা সাপটা হিসাব, তারা বাইরে কোনো ট্রাইবের সাথে ব্রিডিং এ যেত না, তাদের নিজস্ব জনসংখ্যা এইখানে এই ট্রাইবগুলোর ভেতরেই হতো। এই জন্য দেখবেন এই ধরনের ট্রাইবগুলো যারা ইনব্রিডিং এর ভিতরে রয়েছে, তাদের কিন্তু পরবর্তী জেনারেশনের ভিতরে ডিএনএ ইস্যু রয়েছে, তাদের দেখবেন ডিফর্মিটি রয়েছে, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, যেটা থাকার কথা ইনব্রিডিং এ। কারণ ইনব্রিডিং তো আর এখন সঠিক না, যে সময় সঠিক থাকার দরকার ছিল সে সময় ছিল, যখন সঠিক আর হওয়ার দরকার নেই সে সময় সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই দেবতা, এই যে প্রথম পক্ষের দেবতা, সে যেহেতু সেন্স করতে পেরেছে মাকুকু এই লোকের মাধ্যমে এইখান থেকে সরে যেতে পারে, তাহলে কি হবে, সে ওইখানে নতুন একটা ট্রাইব তৈরি করতে পারে।
ট্রাইব তৈরি করতে পারে বলতে কি, মানে এইখানে যে প্রথম ট্রাইবের যে দেবতা, সে ভাবছে এখানে তো মাকুকু এবং তার ভাইদের একটা বড় ধরনের ট্রাইব রয়েছে, সে যদি এখান থেকে অন্য অঞ্চলে যদি চলে যায়, সেখানে যদি সে যদি ট্রাইব আরও বড় করতে থাকে, তাহলে তার পূজা দেওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, যারা তাকে পুজো দিবে মানে তার পূজারী, তাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। এবং দেবতারা সবসময়, মানে এই যে সোকল্ড দেবতা, আমি দেবতা বলছি আপনাদের বোঝানোর জন্য, সোকল্ড দেবতারা এরা সবসময় এই ফিগারের পেছনে পড়ে থাকে, কার কতজন ফলোয়ার। ঠিক তেমনি আপনি একজন মানুষ, যদি আপনার এই মধ্যে 5 লক্ষ ফলোয়ার থাকে, তাহলে এক হিসেবে আপনি তাদের কাছে দেবতা। এই জন্য 5 লাখ লোক এই মুহূর্তে আপনাকে ফলো করে এবং এটা নিয়ে আপনি গর্ববোধ করেন। এই যে সোকল্ড দেবতা, ডেমিগড যারা, তারা কিন্তু তাদের ফলোয়ার কতজন সেটা নিয়ে সবসময় চিন্তিত থাকে। এখন এই দেবতা, প্রথম পক্ষের দেবতা, স্বাভাবিকভাবেই চাবে না যে মাকুকু এখান থেকে বেরিয়ে যাক, বেরিয়ে যে সে ট্রাইব বিস্তার করুক, এই সুযোগ সে হতে দেবে না। এই জন্যই সে এই আমাদের আমজাদকে কিডন্যাপ করার জন্য লোক পাঠিয়ে দেয়। কিডন্যাপ করার সেন্সটা ছিল এইটাই, তারা আমজাদকে এনে মেরে ফেলবে, ব্যাস, কোনো কথা নেই, মেরে ফেললে ব্যাস, কোনো আর টাই নেই, কোনো কিছু নেই। এখন আমজাদকে কিন্তু বের করে নিয়ে গেছে অনেক আগেই, কারণ মাকুকু সেটা জেনে গিয়েছে সেও একজন উপদেবী বা দেবতা। তো এই দেবতার প্ল্যানিং সেও জেনে যাবে, এটা লুকিয়ে থাকবে না কোথাও, সেও তাকে বের করে নিয়ে গেছে। এদিকে প্রথম পক্ষের দেবতাও ততক্ষণে তার সাঙ্গপাঙ্গদের বা তার পূজারীদের তাদের সিস্টেমে খবর পাঠিয়ে দিয়েছে যে এইখানে এখন যাকে খুঁজতে যাচ্ছ তাকে পাবে না, তাকে পাবে কোথায়, ওই যে যেইখানে মরুভূমি সেইখানে। এখন যে আধা কাটা লাশটা ছিল না, এটা কিন্তু সেই প্রথম টাইমের লোকেরই লাশ। ওই দেবতা করেছে কি, যে ওই লাশটাকে কোনো মতে সে ক্যারি করেছে এবং ওই ক্যারি করে ওই লাশটার ভেতরে নিজেকে রেখে ওই লাশটা দিয়েই কিন্তু সে তার পা বাঁধার চেষ্টা করেছে। মানে ওই উপদেবতা বা দেবতা, ওই প্রথম পক্ষের ট্রাইব, প্রথম ট্রাইবের, সে ওই আধা কাটা লাশের ভেতরে নিজেকে ঢোকায় এবং ওই 2 হাত দিয়ে সে ট্রাভেল করেছে। ওই 2 হাত দিয়ে সে তার গতিতে সে ট্রাভেল করেছে, কারণ সে একজন হাওয়া হয়ে কোনো মতেই একটা জড় বস্তুকে সে ধরতে পারবে না, বা একটা বস্তুকে, একটা জীবকে সে ধরতে পারবে না যদি সে বাতাসে থাকে। এই জন্যই সে পা ধরে রেখেছিল যাতে সে যেতে পারে না পারে। এবং এই জন্যই যখন মাকুকুর একেবারে দূরত্ব অনেক বেশি হয়ে যায়, যে এখন আর কোনো মতে মাকুকে ধরা যাবে না, সেই মুহূর্তে যখন আবার আমজাদ পা ঝাড়াতে শুরু করে, তখন ওই দেবতা নিজের সময় মোতাবেক তাকে ছেড়ে দেয়। ততক্ষণে দেবতার পূজারীরা এসে আমজাদকে ধরে ফেলে। এখন আমজাদকে তখন তারা যখন খুন করতে যাবে, সে সময় তো আমজাদ আর নিজের স্টেট অফ মাইন্ডে নাই। আমজাদের মনে আছে সে পড়ে গিয়েছিল এবং ওই লাশ তার বুকের উপরে উঠে তার গলা চেপে ধরার চেষ্টা করছিল এবং ওই লাশের মুখ থেকে বিশ্রী গন্ধ হলা বিভিন্ন রকম জিনিস পড়ছিল। এই দিকের আর কোনো খবর নেই, আমজাদের মনে নেই। কিন্তু ঘটনা ঘটেছিল কি, ওই ট্রাইবের লোকেরা যখন তাকে সেখানে খুন করার চেষ্টা করে, 2 দেবতা যে সেখানে, তো তখন এক দেবতার অবস্থান রয়েছে, সেই মুহূর্তে আবির্ভাব ঘটে বাগ্গার। বাগ্গাকে নিয়ে কিন্তু তাদের ভেতরে অনেক কঠিন ধরনের কথার কিন্তু চল রয়েছে। বাগ্গা কিন্তু যেমন তেমন কেউ না, তারা কিন্তু বাগ্গার ব্যাপারে খুব সিরিয়াস, মানে এতটা সিরিয়াস তারা যে বাগ্গা খুবই, মানে বাগ্গা যে খুব বিপজ্জনক এটা তারা কিন্তু কথায় কথায় বোঝানোর চেষ্টা করে। যে কোনো সে মানে মাংসের ঘ্রাণ নেবার চেষ্টা করে, মানে সে মাংসের ঘ্রাণও নেয় এবং যখন সে মাংস খায় যেন সে শুধু মাংসটা খাচ্ছে না, মাংসের সাথে যেই সত্তাটা ছিল সে পায় না, সেই সত্তাটাকে পর্যন্ত গিলে ফেলে। এবং সে বিভিন্ন রকমের শব্দ করে যখন সে খাবারগুলো খায়। সে তো একজন ক্যানিবাল, সে যখন খাবারগুলো খায়, সেটা মানুষ হোক, সেটা জীব হোক, যেই হোক, সে শব্দ করে ঠিক যেমনটা বাঘ বা সিংহ খাবার খাওয়ার সময় একটা শব্দ করে, খুব কাছাকাছি থাকলে বোঝা যায়, ঠিক সেরকম যে যেরকম যে শব্দগুলো করে। তার যে খাবার, সে অনবরত খাবার খেয়ে দিয়ে থাকে, তার মুখের কোনো রেস্ট নাই, তার কোনো মানে মানে এমন যে সে ধীরে সুস্থে একটু বসবে না, তার মুখ অনবরত চলতেই থাকে। এবং এক ক্ষুধা যে তার ভেতরে, যে অনন্ত ক্ষুধা, এই অনন্ত ক্ষুধার কোনো শেষ কিন্তু নাই তার। সে এই জন্য সে বারবার খেতে থাকে। একটা হাড় আছে যেটা সে ক্যারি করে, হাড়টা দেখলে মনে হবে যে
একটা লাঠি, কিন্তু এটা একটা কোনো জানোয়ারের হাড়, এত বিশাল বড় হাড়, সেই হাড়ের মাথাতে একটা মানে বাচ্চার খুলিটাকে এমনভাবে লাগানো, মানে দেখলে মনে হবে যে মানে হাড়ের মাথায় একেবারে আগের দিকে মাথাটা বসানো, কিন্তু না, মাথাটা আলাদা, একটা ছোট বাচ্চার মাথা আলাদা। এবং সে সবসময় তোর এই বড় লাঠিটা যেটা শব্দ করে, শুনলে মনে হবে যেন মানে ড্রাম বাজছে, ড্রাম। সে যতবারই লাঠিটা দিয়ে বা ওই স্টাফটা বা ওই হাড়টা দিয়ে সে যতবারই মাটির উপরে ধাক্কা মারে বা মানে টোকা মারে, ঠিক ততবারই মনে হয় যেন একটা ড্রাম বাজে বা কোনো একটা শব্দ হয়। মানে এই শব্দটা মানে অদ্ভুত রকমের শব্দ। এবং এই যে চারপাশে যে খোলা জায়গা না, বাতাসের ভিতরে সে ফিস ফিস করে সে তার খাবারকে ডাকে, শুধুমাত্র সে সারাদিন খাবার খাবে, এই জন্য বাতাসের ভিতরে সে বারবার ফিস 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 করতে থাকে। এবং সে অন্ধকারে এই মাটির উপরে হাঁটে। কেন হাঁটে জানো? সে হাঁটে এই জন্যই, যদি সে এদিক সেদিক যদি কোনো শিকার পায়, এই জন্য। এবং যখন চাঁদের আলো থাকে, চাঁদের একদম মানে পূর্ণ আলো থাকে, সেই সময় সে এই অঞ্চলের একটা উচ্চ স্থানে দাঁড়িয়ে চারপাশে এমনভাবে তাকায় যেন এই অঞ্চলটা যতদূর পর্যন্ত তার নজর যায়, এই অঞ্চলটার মালিক কিন্তু সে একা, অন্য কেউ না। তার আচরণটা এরকম। তো এই যে দেবতা, এই যে বাগ্গা, এখন বাগ্গা কিন্তু টের পায় যে তার এবং তার বোন, যে আসলে এই মুহূর্তে তার স্ত্রীও, যেহেতু ইনব্রিডিং চলে দেবতাদের ভেতরেও, তাদের যে এই মুহূর্তে প্ল্যান ছিল যেখানে এই ট্রাইব থেকে তারা বের হয়ে যাবে, বের হয়ে তারা নতুন এক ট্রাইব শুরু করবে, এই সুযোগটার মধ্যে যেহেতু প্রথম ট্রাইব বাধা দিয়েছে, মানে প্রথম ট্রাইবের দেবতা বাধা দিয়েছে, এখন দেবতা তাদের শিকারকে মেরে ফেলতে চাচ্ছে, ইমিডিয়েটলি সেই জায়গার ভেতরে বাতাসের ভেতরে ফিসফিসানি শব্দ ছড়িয়ে পড়ে। ওই লোকেরা যারা ছিল সেখানে, তারা তো মারতে চেয়েছিল, জবাই করে ফেলতে চেয়েছিল আমজাদকে, কিন্তু তারা সেই মুহূর্তে ফিসফিসানি শব্দ টের পায়। এবং আচমকাই ওই লোকগুলো চোখের সামনে শূন্য, মানে চারপাশে তো শূন্য, তাই না? আমরা তো শুধুমাত্র কি দেখি? কিছুই না। মানে আমাদের হাত যদি আমরা নামিয়ে ফেলি, কি দেখবো? কিছুই না। এই গায়ে এই শূন্যের ভেতর থেকে হঠাৎ দুটো ফিগার বেরিয়ে আসে। একটা হচ্ছে প্রথম ট্রাইবের ফিগার, প্রথম ট্রাইবের দেবতা, যে প্ল্যান করেছিল মাকুকুর এই যে ট্রাইব সামনের দিকে আগানোর যে চিন্তা ভাবনা, সেটাকে ভেস্তে দেওয়ার জন্য। এবং দ্বিতীয় জন বাগ্গা, ক্যানিবাল প্রিন্স, দুইজনই বেরিয়ে আসে। এবং এই দুইজনের ভেতরে যে লড়াইটা শুরু হয়, তাদের রূপ তো আর এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু তাদের দুজনের ভেতরে যে ভীষণ লড়াই শুরু হয়, এই লড়াইতে প্রথম পক্ষের যে দেবতা সে প্রায় মোটামুটি মারাত্মক আহত হয়। এবং বাগ্গা, সে তো প্রচণ্ড ক্ষুধায় কাতর, সে সারাদিন শুধু চাবায় আর চাবায় তার থোতার ভিতরে, বা তার এই যে মানে কি বলে এটাকে, তার মুখের যে জোর, তার চাবার যে জোর, মানে বা যেটাই বলি আমরা এইটাকে, মানে আমরা যে কামড়াই, এই যে কামড় দেওয়ার যে শক্তি, এই সমস্ত শক্তি মিলিয়ে সে সেই দেবতার উপরে কড়া হামলা চালায়। এবং কড়া হামলা চালিয়ে দেবতাকে যেমন সব প্রায়দের ঘায়েলি করে ফেলে, পরবর্তীতে বেশ কয়েকজন লোকের উপরে সে হায়নার রূপ নিয়ে, মানে ওই বাতাস থেকে এই লাভ দিয়ে মাটিতে পড়ে হায়নার রূপ নিয়েই কয়েকজনের উপরে হামলা করে। এবং কারোর হাত থেকে, কারোর রান থেকে, কারোর পেট থেকে, কারোর ঘাড়ের পেছনের সাইড থেকে, কারোর পায়ের কোনো অংশ থেকে কামড় দিয়ে যতটুকু মাংস পেরেছে তুলে নিয়েছে, আর মানে আরামসে মুখের মধ্যে 2-3টা কামড় দিয়ে গিলে ফেলে পরবর্তী লোকের উপরে হামলা করেছে। কিন্তু এই এত কিছুর ভিতরে এইখানে কিন্তু সেন্সলেস অবস্থা ছিল আমজাদ। যেখানে পড়ে রয়েছে তার চারপাশে হচ্ছে তখন মানুষের উপরে হায়নার আক্রমণ। বাগ্গার, ক্যানিবাল প্রিন্স বাগ্গা হায়নার রূপে হামলা করেছে তখন। এদিকে যে দেবতা, সে যে আহত হয়েছে, ততক্ষণে যত উপদেবতা রয়েছে তার ট্রাইবের, প্রথম যে দেবতার কথা বলছে যে আহত হয়েছে, ওই ট্রাইবের অন্যান্য উপদেবতারা সেই সময় সেখানে এসে উপস্থিত হয়। এবং তারা উপস্থিত হয়েই বাগ্গার উপরে হামলা চালায়।
তখনই বাগ্গা আবার নিজস্ব রূপে ফেরত আসে। এদিকে লোকগুলো সব পালিয়ে গেছে এবং যাদের উপরে বাগ্গা হামলা করেছে তারা তখন গুরুতর আহত। বাতাসের ভেতরে আবারও যে মারামারিটা শুরু হয়, এই মারামারিতে একসাথে দুই পক্ষের উপদেবতারাও এসে জড়ো হয়। মানে এবার কিন্তু বাগ্গার সাইডের লোকেরাও এসে জড়ো হয় এবং দুই ট্রাইবের যেই মানে সারাদিনে তো দুই ট্রাইবের লড়াই হয়েছিল, এবার মানে গতকালকে আর কি, মানে দুই ট্রাইবের লড়াই হয়েছিল এবং আজ এই দুই ট্রাইবের দেবতাদের মধ্যে ভীষণ লড়াই হয়। প্রথম ট্রাইবের দেবতারা এবং উপদেবতারা প্রায় হেরেই বসে এবং তাদের পিছু হটা ছাড়া কোনো উপায় ছিল না। তারা পিছু হটে যায় এবং এইখানে বাগ্গার প্ল্যান হোক বা বাগ্গার শক্তি হোক সেটাই হোক, এটা পুরোপুরি জিতে যায়। এখন প্রশ্ন হচ্ছে বাগ্গা কেন আমজাদকে এইভাবে সেভ করলো? এখানে তার উদ্দেশ্য কি? মাকুকুর উদ্দেশ্যটা কি? বাগ্গার উদ্দেশ্য হচ্ছে, মাকুকের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু তারা ট্রাইব আলাদা করবে, একটা ট্রাইব আলাদা করে নতুন করে ট্রাইব আপনি কিভাবে তৈরি করবেন? সবসময় গ্রাউন্ড জিরো থেকে ট্রাইব তৈরি হবে, তাই না? যদি কোনো ক্রাইসিস দেখা দেয় দুনিয়াতে কোথাও, অথবা কোনো অঞ্চলে যদি একজন পুরুষ বা একজন স্ত্রী যদি থাকে, সেখানে যদি পপুলেশন বাড়াতে হয়, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক হবে, সেখান থেকে বাচ্চা জন্ম নেবে, এর পরবর্তীতে সম্পর্ক হতে থাকবে, সন্তান জন্ম নিতে থাকবে এবং এই সন্তানরাই তারা নিজেদের মধ্যে আবার একটা ইনব্রিডিং প্রসেস তৈরি করতে থাকবে এবং এইভাবেই ইনব্রিডিং হতে 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 একই ডিএনএর একই আত্মীয় স্বজনের একটা ট্রাইব তৈরি হয়ে যাবে। এটা একটা ব্লাড লাইন। তো যেহেতু আফ্রিকাতে তারা এইভাবে শত শত বছর ধরে এভাবে ট্রাইব তৈরি করে ট্রাইবের উপরে তারা তাদের দাদাগিরি দেখিয়েছে, মানে দেবতা বা দেবী সেজে সেই ট্রাইবগুলোর উপরে তারা ছিল, এখন এই ট্রাইবগুলো এইখান থেকে যদি অন্য জায়গায় ট্রান্সফার করে নতুন করে একটা ট্রাইব শুরু করা যেতে পারে। কারণ এই ট্রাইবগুলো থেকে তারা আর কি আশা করতে পারে? এই ট্রাইবগুলো আর মডার্ন কোনো কিছু জানে না, কোনো কিছু তারা বোঝেও না। এই মডার্ন যদি একটা ট্রাইব তৈরি করা যেতে পারে, তখন এই ট্রাইবটা পরবর্তীতে একটা রিলিজিয়াস মাইন্ডের দিকে নেওয়া সম্ভব, বা এই ট্রাইবকে একটা নতুন নাম দেওয়া সম্ভব, নতুন রিলিজিয়ানের নাম দেওয়া সম্ভব। এই চিন্তা ভাবনা থেকে এরা করলো কি, যেহেতু এর সাথে একটা টাই হয়ে গেছে, এদের প্ল্যান ছিল কি, এদের ভিতর তো মানে ইনব্রিডিং হয়, বাগ্গার সাথে মাকুকুর তো ইনব্রিডিং হয়। তো এখন কি হবে? মাকুকু তো এই মুহূর্তে মোহের মধ্যে রেখেছে আমজাদকে, আমজাদের সাথে সে চলে আসবে, বাগ্গাও চলে আসবে, অন্যান্য উপদেবতারাও চলে আসবে। এইখানে আমজাদের সাথে তার স্ত্রীর সম্পর্ক রয়েছে, তার স্ত্রীর সাথে মাকুকুর কানেকশন তৈরি হবে এবং মাকুকু কানেকশন তৈরি হয়ে যাওয়ার মাত্রই বাগ্গার সাথে আবার আমজাদের কানেকশন তৈরি হয়ে যাবে। তখন যখন একজন স্বামী স্ত্রী স্বাভাবিকভাবে মিলবে, তখন তাদের সন্তান পয়দা হবে না আল্লাহর হুকুম হলে? তো সেই সন্তান হবে তাদের প্রথম ইনব্রিডিং, এর পরেরটাও ইনব্রিডিং, পরেরটাও ইনব্রিডিং, এবং প্রথম দিকে তাদের প্ল্যান ছিল আগে সন্তান তৈরি হোক, তারপরে সব ইনব্রিডিং। শয়তান তাদের প্ল্যান সেইভাবে চালিয়ে নিতে পারে। যদি তারা সাকসেস হয় তাহলে সেটা হয়, আর যদি তারা সাকসেসফুল না হয় তাহলে সেটা হয় না। শয়তানে হাজারটা প্ল্যান করলেও আল্লাহ কিন্তু সাকসেসফুল হতে দেন না। এই জন্যই আমজাদ যখন আবার সেখান থেকে ওই দিন যখন তাকে সেন্সলেস অবস্থা পাওয়া যায়, অনেক খোঁজাখুঁজির পরে আমজাদকে আর ওই মিশনে রাখা হয়নি, তাকে পাঠিয়ে দেওয়া হয়। আমজাদ বাংলাদেশে ফেরত আসার পরে বেশ কিছুদিন কোনো সমস্যা তার ছিল না, কিন্তু পরবর্তীতে কি হয়, আস্তে 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 তার মেন্টাল ইস্যুটা দেখা দেয়, তার ভেতরে ওই লাস্ট চলে আসে। এখন স্ত্রীর সাথে যেহেতু ইনব্রিডিং হচ্ছে না, স্ত্রীর সাথে সে মিলামিশ করতে পারছে না, মাকুকু তার সাথে পারছে না, তাহলে অন্য কোনো মাধ্যম ধরতে হবে। তো তখন হতো কি যে বাগ্গা, মানে যেহেতু সে এখন আমজাদের একটা কন্ট্রোলের মধ্যে রয়েছে, সে তখন বারবার বারবার অন্যান্য মহিলাদের উপরে এক রকমের অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করতো, কিন্তু সেটাতে সাকসেসফুল হতে পারতো না। এবং এই জন্য তার তার ওই মানসিক সমস্যাটার কারণেও তাকে তো পাগল বানিয়ে ফেলেছিল পুরোপুরি, এবং অন্যান্য মহিলাদের সাথে বেত্তমিজি করার কারণে মূলত পরিবার থেকে তাকে আলাদা করে ফেলা হয় এবং শেষমেশ যখন যে পাগল হয়ে যায়, এখন মানে তখন তাকে স্বাভাবিকভাবে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়। এই প্রসেসে সে দীর্ঘদিন ধরে পজেসড, এবং এই পজেসড কন্ডিশনে থাকার কারণেই শেষ পর্যন্ত ডিএর কাছে সে আসে, বা ডিএ তার কাছে যায়, যেটাই হোক যে কোনো একটা কানেকশন স্ট্যাবলিশ হয়, এবং দিন শেষে আজকে আমরা এইখানে। এখন আমি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম,
তাহলে নেক্রোফিলিয়া, ওর স্ত্রী, বুঝলাম সবকিছুই, কিন্তু নেক্রোফিলিয়া হওয়ার পেছনে কারণ কি? আমি সাহেব তখন আমাকে বলেছিল ওই শয়তানকে জিজ্ঞেস করবি। ওই শয়তানকে? বাগ্গা। এখন ওদের এক ছোট ভাই আর বাগ্গা বাকি। মোটামুটি সবার সাথে ভালো রকমের কানেকশন। এখন এই বাগ্গার সাথে তার কতটুকু কানেকশন এটাই এই মুহূর্তে আমি জানি না। তো সেই সময়টা এমন অবস্থা ছিল আমার, ওই স্ট্রেনগুলোর কারণে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। আবার অনেকে জানেন যারা ফিল করে, এটা বলে লাভ নেই, কিন্তু অন্তরের একটা প্রশান্তির জায়গা থাকে যখন মনে পড়ে ওই সময়টা। কিসের ব্যথার কিসের কি, ওই শক্তি অনুধাবন করা, সেই শক্তি, যে শক্তির কোনো ব্যাখ্যা নেই, ওই শক্তি যখন জড়িয়ে ধরে কোনো মানুষকে, সে মানুষ যখন আবার কাউকে টেনে নিয়ে আসে তার চেয়ে বেশি ভারী, অথচ সেইভাবেই যন্ত্রণায় কাতর, হাঁটতে পারে না, সেই মানুষই যখন মনে করতে পারে না সহজে, যে সমস্ত আয়াতগুলো শেষ বছরের পর বছর, দিনের পর দিন প্র্যাকটিস করে 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 নিজের ভিতরে অ্যাবজর্ব করে নিয়েছে, ওই আয়াতগুলোই তার মুখ দিয়ে আসে না, কিন্তু সেই আয়াত যে লক্ষ্যবার পাঠ করা আয়াত, সেটা আসতে সময় লাগেনি। মনে করে দিয়েছেন আল্লাহ, শাস্তি দেনও তিনি, উদ্ধারও তিনি করেন, মাফও তিনি করেন। ওই মুহূর্তে ওই আলোটা যখন দেখেছিলাম, সেই আলো দেখার ব্যাখ্যা আজ আমি আর দিতে পারবো না, কিন্তু ওই শক্তির কোনো ব্যাখ্যা নেই, আসলেই নেই, আসলে ব্যাখ্যা নেই। এখন হিসেব ছিল যে যত দ্রুত পারি একটু ফিট হয়ে এরপরে যে প্রসিজার, সে প্রসিজারে আগানোর কথা, কিন্তু ফিট হতে পারছি না। তো সোজা হয়ে দাঁড়াতে পারছি না, এদিক ওদিক কাত হতে পারছি না, বিছানায় ঠিক মতো শুতে পারছি না। ওষুধ চলছে প্রচণ্ড হেভি ভাবে, কারণ ব্যথা খুব ভালোভাবে পেয়েছিলাম। ডাক্তার বলেছিল বেশ কয়েকটা টেস্ট করাতে, এই টেস্টের প্রতি আমার মারাত্মক অনীহা, এই জন্য আমি কোনো টেস্টই করাইনি। ওই দিন মানে একদিন রাতের বেলা কথা বলি, শরীরটা মোটামুটি ফিট, নিয়ত হচ্ছে আগামীকাল থেকে শুরু করবো আবার। তো আমি রাতের বেলা যখন বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে গেলে চাঁদের রূপটা তখন দেখা যায়। তো বিদ্যুৎ চলে গিয়েছিল এবং চাঁদ তখন আকাশে হেলে পড়েছে রাতের শেষের দিক। তখন আমি আমার বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, অলিগলির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, বিলের মাঝখান দিয়ে হেঁটে, আইল তো এখনো আছে বিলগুলোর ভেতরে, এই আইলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আমি মেইন রাস্তায় যে উঠি। মেইন রাস্তায় উঠলে আবার মেইন রাস্তার অপোজিটে কিন্তু আবার একটা পানি জমে রয়েছে, মানে পানিটা এদিক ওদিক যাওয়ার রাস্তা পায়নি, বৃষ্টির কারণে যে পানি জমেছিল সেই পানি আর এদিক ওদিক যাওয়ার রাস্তা পায়নি। আমি ওদিকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছি। এখন চারপাশে চাঁদের খুব সুন্দর আলো। এখানে হঠাৎ পানির ভেতরে বুদবুদের শব্দ আসে। তা আমি তো তাকিয়ে আছি সেই দিক বরাবর, আকাশের দিকে। আমি চাঁদ দেখছি, আর একটু পরে আজান দিবে এক হিসেবে, হয়তো আধা ঘন্টার ভিতরে। পানির ভেতরে যে বুদবুদের শব্দ আসে সেই দিকে আমি যখন তাকালাম, দেখলাম যে ভালোভাবে কিছুটা বুদবুদ উঠলো আর কি। ওঠার পরে পানির ভেতর থেকে যদি আপনি ধাপ করেন না, পানিটা উপরের দিকে একটু লাফ দিয়ে উঠে আবার তার ঢেউকে চারপাশে ছড়িয়ে দেবে একদম ঠিক এইভাবে ঢেউটাকে কেউ ছড়িয়ে দিল ভেতর থেকে দুপ করে দিয়ে। আমি দেখলাম কি একটা ঢেউয়ের আলোড়ন উঠলো, যেটা পুরো পানিটাতে ছড়িয়ে গেল, দ্রুত গতিতে ছড়িয়ে গেল, এবং হালকা কি জানি বোঝা যায়, ওই জিনিসটা আস্তে আস্তে এগিয়ে আসছে। মানে এমনও না যে আপনি ধরতে পারবেন, আবার অনেকক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় না যে একটু একটু করে কোনো কিছু মুভ করছে, অপটিক্যাল ইলিউশন দেখা দেয়, এরকম অপটিক্যাল ইলিউশনের মতো মনে হচ্ছিল, কিন্তু না, ওর মুভমেন্ট খুব 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 স্লো। সে আমাদেরকে তাকিয়ে আছে পানির ভেতর থেকেই, আর আমি তার দিকে তাকিয়ে আছি পানির উপর দিকে, তাকে না দেখেই।
এত ধীরে 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 যে সে প্রায় 1 হাত 1.5 হাত এগিয়ে এসছে, সেটা ভালো করে লক্ষ্য করার পরে বুঝতে পারলাম আমি। এবং যখন দেখলাম যে সে এগিয়ে আসছে ধীরে ধীরে, তার আকারটা উপরের দিকে একটু একটু করে বাড়ছে, প্রথমে যে চুলগুলো বেরিয়ে আসলো, সেই চুলগুলো বেরিয়ে আসার পরে যে মানুষের মাথাটা বা অবয়বটা বেরিয়ে এলো, সেটা আসলে মানুষ। দেখলে তো মনে হয় না যে মানুষ, কারণ ইউনিভার্সাল আকৃতি হচ্ছে এইটাই, 2 হাত 2 পা, মাথা আর শরীর। আমি যাকে দেখতে পাচ্ছিলাম তার মাথা তো রয়েছে, কিন্তু সেটা মানুষের মাথা না। একসময় মনে হলো যে এ কি মহিষর নাকি, কিন্তু পরবর্তীতে দেখলাম না, এ মহিষর হতেই পারে না, এ বাগ্গা। কারণ যতক্ষণে তার পুরোপুরি দেহটা শরীরের বাইরে এসছে, মানে মাথার উপরে এসছে, ততক্ষণে বুঝতে সময় লাগেনি। এ এমন এক প্রজাতির জীব যার কি ব্যাখ্যা দিব, তার কোনো নাম আছে কিনা আমি জানি না। আমি কখনো জানি না হায়ানার কখনো কেশর হয় কিনা, বা হায়ানার ঘাড়ের পেছনে অনেকগুলো চুল হয় কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম একটা হায়ানাই, অনেকগুলো চুল এদিক ওদিক, তার ডান পাশে, বাম পাশে, পেছনে। পানির ভেতর থেকে সে উঁকি দিয়ে তাকিয়েছিল, কিন্তু পানির উপরে তখন তার মাথাটা আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ও পাইনি, কোনো কিছু ফিলও করিনি। আমি শুধু হাত দিয়ে একটু কাছে আসার জন্য ইশারা করলাম, এবং যখন আমি কাছে আসে ইশারা দিলাম, সে আরো কাছে আসলো, এবার একটু ভালোভাবে আসলো, এবং পানির ঠিক ওই জায়গাতে এলো যে জায়গাটাতে আমার যে রাস্তার ওই জায়গায়, ওই জমির সাথে যে রাস্তার যে অংশটা, তা থেকে 2 হাত দূরত্বে শখর। তখন সে পানির উপরে দাঁড়ালো, মানে এইখানে এসে পানিটা শ্যালো ওয়াটার হয়ে গেছে, মাঝখানে হয়তো ডিপ ছিল, কিন্তু এখন শ্যালো ওয়াটার। এখন সে দাঁড়ানো, এবং তার আকার হচ্ছে মোটামুটি একটা বড় বাছরের মতো, এত বড় একটা হায়না। ভয় লাগেনি, কারণ আমি জানি এই যে জানোয়ারটা দেখতে পাচ্ছি, এই জানোয়ারটা এক্সিস্ট করে না, এটা একটা রূপ যেটা এখন আমাকে দেখাচ্ছে। তো আমি আমার হাত বাড়িয়ে দিলাম, ওই হাত, সে বাম হাত বাড়িয়ে দিলাম, যে হাত দিয়ে ঘুরে উল্টে ঘুরে আমি মেরেছিলাম একটা ছোট্ট বাচ্চার শরীরের উপরে, যে ছিল তার ভাই, তার ছোট ভাই, হতে পারে তার গোলামও, কিন্তু তার ভাই, কারণ ইনব্রিডিং এ এরা এরকমই। সে হাত আমি তার দিকে দেখিয়ে দিয়েছিলাম, বোঝাচ্ছিলাম যে এই হাত ধরতে ছেলে আসতে পারো আমার কাছে, কিন্তু সে আমার দিকে একেবারে তার নজরটা একেবারে ফিক্সড করে রেখেছে। সে এদিকেও কাত করেনি, ওদিকেও কাত করেনি, এবং তার নাক থেকে যে নিঃশ্বাসটা পড়ছিল, ওই নিঃশ্বাসটা যেমন পড়ার একটা আভাস আমি টের পাচ্ছি, ঠিক তেমনি ওই নিঃশ্বাসের কারণে যদি আর্দ্রতা বেরিয়ে আসে, সেটাও আমি টের পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম যে ক্যানিবল প্রিন্স ভাগ্যের সাথে এত সহজে পারবো না মনে হয় আমি, কারণ আমার সামনে যে এখন দাঁড়ালো, সে আর 8-10টা পিচাস না, সে আর 8-10টা সাধারণ কোন এন্টিটি না, সে এমন এক এন্টিটি যে শত শত বছর ধরে একটা ট্রাইবের পূজার উপলক্ষ। কিন্তু সে যতই শক্তিশালী হোক না কেন, আমার আল্লাহ যদি চান, তাকে ধুলায় মেশাতে সময় লাগবে না আমাদের কারোরই। তখন আমি তাকে এটা মনে করে দিলাম, আমি আয়াতটা পড়লাম, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। একবারে এরপরে আমি ইশারা করলাম উপরের দিকে, কারণ আমাদের রব উপরে অবস্থান করে, অন্য কোথাও না, তিনি সবার উপর অবস্থান করেন, এবং সেইখান থেকে তিনি নিচে এই মুহূর্তে আমাদের সবাইকে দেখছেন। পুরো দুনিয়া ঘুমাক, পুরো দুনিয়া জেগে থাকুক, এই মুহূর্তে আমি এইখানে রাস্তা, এবং আমার সামনে এক অশরীরী দাঁড়ানো, কেউ জানবে না, কিন্তু আমার মালিক যে উপরে অবস্থান করছেন এখন, তিনি জানেন যে আমার সামনে এক শয়তান উপস্থিত। এই শয়তানকে হারাতে গেলে আমার মালিকের যেমন হুকুম থাকা জরুরি, ঠিক তেমনি আমার মালিকের কাছ থেকে সাহায্য আসাও জরুরি।